দেখেছেন? হ্যাঁ, সেকেন্ড যে পরীক্ষাটা হলো ওটা দেখেছেন নিটের? সেকেন্ড যে পরীক্ষা মানে আমি তো খাতা দিয়ে দিয়েছি পরীক্ষা। স্যার না না স্যার, নিটের যেটা কন্ডাক্ট করলো। হ্যাঁ, নিটের যেটা সেকেন্ড পরীক্ষা হলো তার থেকে বেশি, তারপরে তো রেজাল্ট বেরিয়ে গেছে, টোটাল তো মিলিতভাবেই রেজাল্ট বেরিয়েছে। ওটা তো সেই জন্যই তো 1 সপ্তাহ পিছিয়ে দিল পরীক্ষাটা, মানে নিটের রেজাল্টটা তো 1 সপ্তাহ পিছিয়ে গেল ওই কারণেই। এখন যারা চান্স পেয়েছে তারা ফার্স্ট নিটের পরীক্ষা, সেকেন্ড নিটের পরীক্ষা সব মিলিয়েই চান্সটা পেয়েছে, ওরকম হয়নি। আর প্রত্যেক বছরই 2 লাখ করে স্টুডেন্ট বেড়ে যাবে, কারণ তার কারণটা হচ্ছে যে আগের বছরে যারা পরীক্ষা দিল, যারা চান্স পেল না, তার মধ্যে প্রায় 30% স্টুডেন্ট কিন্তু আবার রিপিট করবে, তারা রিপিট করবে, মানে জেনারেলি তা হয়। তো তাহলে যা তোর মানে 16 লাখ যদি পরীক্ষা দেয় তাহলে 18 লাখ হয়ে যাবে, মানে কম্পিটিশন লেভেলটা আস্তে আস্তে এরকম ভাবে বাড়তে থাকবে। এমনিতেই তো স্টুডেন্টের সংখ্যা বাড়ছে, আর তার উপরে রিপিটারের সংখ্যাও বাড়ছে। রিপিটার আরেকটা কোয়েশ্চেন, বলছি যে 1 বছর গ্যাপ দিয়ে এক্সাম দিলে কি কিছু সুবিধা হবে? মানে 1 বছর ধরে আমি পড়লাম, তারপরে আমি পরীক্ষা দিলাম, মানে এটা কি স্পেশাল কোনো? আমার যে ব্যাচ আছে প্রত্যেক বছরই কিন্তু রিপিটার স্টুডেন্ট থাকে। রিপিটার স্টুডেন্ট 1 বছর গ্যাপ দিয়ে পড়লে সেটা স্টুডেন্টের মানসিকতার উপর ডিপেন্ড করছে। স্ট্রেট ফরওয়ার্ড আমি তোকে যদি একটা জিনিস আমি বলি, যারা টপার হয়, যারা যারা আর কি, মানে আমি তাদের সাথে কম্পেয়ার করছি না, আমি শুধু একটাই কথা বলছি যে যারা টপার হয়, মানে নিটে যারা ফার্স্ট সেকেন্ড বা 1 থেকে 100-র মধ্যেও যারা হয়, 1 থেকে 100-এর মধ্যে ধরে নেই যারা হয়, তারা কোন স্টুডেন্ট হয়? তারা কিন্তু রিপিটার হয় না। রিপিটার স্টুডেন্ট কিন্তু কোনো র্যাঙ্ক করে না। কারা হয় না? যারা কিন্তু এমনিতেই বোর্ডের 12-এর পরীক্ষা দিচ্ছে, তারাই কিন্তু নিটেতে র্যাঙ্ক করে, প্রথমের দিকে র্যাঙ্কগুলো তারা করে। তার মানে এর থেকে একটা ব্যাপার পরিষ্কার যে বোর্ড যখন কেউ দিতে যাচ্ছে তার সাথে সাথেই নিটটা সব থেকে ভালো হয়। আর বোর্ড হয়ে গেছে তারপরে নিটের জন্য খাটাখাটুনি, এটা মনে হয়, এটা অনেকেরই মনে হয় যে আমি পুরো নিটের জন্য আলাদা করে রেডি করব। রিপিটার স্টুডেন্ট প্রচুর রয়েছে, কিন্তু কি বলতো, অনেকেই কিন্তু সেই ব্যাপারটা সেই এটা রাখতে পারে না এবং 11-এর পার্টটা পুরো ভুলতে থাকে। 11-এ যখন 12-এর পরীক্ষা দেয় তখন তো 11-এর পরীক্ষাটা সে তার 11-এর তো পুরো ব্যাপারটা ইয়ে হয়ে যাচ্ছে, 11-এর তো ম্যাক্সিমাম জিনিসটা ভুলে যাচ্ছে। তো এবারে যখন নতুন করে আবার নিটের পরীক্ষা দিতে যাবে, পুরো 11-এর পোর্শনটাকে আবার রিক্যাপ করে আবার ম্যানেজ করা কিন্তু অসুবিধা হয়। এটা একটা বড় ব্যাপার, এটা মনে রাখবি। জেনারেলি যেটা হয়, নিটের কোশ্চেন পেপারের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ কিন্তু 51-49, মানে 11-এর পার্সেন্টেজ 51%। 11-এ মানে 11-এর পার্ট থেকে বেশি কোশ্চেন আসে, যদিও 2%-এর ডিফারেন্সটা এমন কিছু ডিফারেন্স নয়, কিন্তু প্রচুর কোশ্চেন আছে যেগুলো মিক্সিং আপ। আমি কোশ্চেন ভালো করে অ্যানালিসিস করেছি, লাস্ট 10 বছরের কোশ্চেন আমি ভালো করে গুলে খেয়েছি। তো আমি দেখেছি যে মোটামুটি 60-40 এরকম হয়ে যায়, মানে 11-এর পার্টে 60% পোর্শন এবং 12-এর পার্টে 40% পোর্শন। তো যেহেতু 11-এর পার্টে কোশ্চেন বেশি, সেই জন্য যখন বোর্ড এক্সাম কেউ শুধু দিয়ে দিল, তারপরে 12টাই সে ভালো করে পড়লো, বোর্ড এক্সামের জন্য নিশ্চয়ই 11টা পড়বে না, 12টা ভালো করে পড়ে নিল। এইবারে তখন যে আবার যখন নিট দিতে যাবে তার চাপটা বেশি থাকবে। এবং নিটের রেজাল্ট বেরোবার পর থেকে, ধর এবছরে নিটের রেজাল্ট তো দেরি করে বেরিয়েছে, ছেড়ে দে, নিটের রেজাল্ট বেরোবার পর থেকে কিন্তু নিটের যে পরীক্ষা হওয়ার গ্যাপটা যেটা, সেটা কিন্তু খুব টাইট শিডিউল না হলে কিন্তু এখনো যে টাইমটা আছে তোর হাতে, একদম মার্জিনাল টাইম আছে। যেহেতু এবছরে দেরি করে, এবারে সিলেবাসটা রিডিউস হবে এবং টাইমটা, দেখ টাইমটা কিন্তু খুব একটা, আমি যতদূর খবর পেয়েছি যে মের ফার্স্ট উইকে পরীক্ষাটার বদলে সেকেন্ড বা থার্ড উইকে হতে পারে, কিন্তু টাইমটা যে তুই মে মাসের পরীক্ষার বদলে তুই একদম আগস্ট মাসে বা সেপ্টেম্বর মাসে এরকম টাইম পাবি, এরকম ধরনের এবারের মতো হবে না, এবারের মতো আদৌ হবে না। সেই জন্য টাইমটা কিন্তু হাতে কমই থাকবে। আমার মতে যে বছরই কেউ দিচ্ছে সে বছরই তাকে নিটের জন্য ট্রাই নেওয়া উচিত, সেটাই বেস্ট পসিবল অপশন। এবারে কারোর যদি না হয় বা ধর এমন একটা র্যাঙ্ক হলো, ধর 5 লাখ 6 লাখ কি একটা 4 লাখ এরকম র্যাঙ্ক হয়ে গেল, তখন সে অলরেডি নিটের পরীক্ষার জন্য প্রিপেয়ার করেছে, প্রিপেয়ার করার পরে তার হয়নি, তো ন্যাচারালি সে প্রিপারেশনের মধ্যে আছে, সে আবার দিতে পারে। কিন্তু প্রিপারেশন নেয়নি নিটের জন্য, 11 পড়েনি,
সে 1 বছর 2 বছর বাদে গিয়ে আবার 1 বছর বাদে গিয়ে পরীক্ষা দিচ্ছে, সেটা কিন্তু হবে না, সেটা কিন্তু মানে মুশকিল হবে। তার জন্য নিটের না চেষ্টা করাই ভালো। আমি তাকে বলবো যে চেষ্টা না করতে, কারণ নিজের প্রতি ব্যাপারটা ইয়ে থাকা দরকার। তো নিটের পরীক্ষার জন্য কিন্তু সবসময় প্রিপারেশনটা কিন্তু 100% না দিলে কিন্তু প্রিপারেশনটা হবে না। নিটের পরীক্ষা কিন্তু অন্যতম টাফ পরীক্ষা, এটা আমি তোকে বলে দিলাম। যে অল ইন্ডিয়া বেসিসে যা পরীক্ষা হয় তার দেখ, তুই ভালো করে খেয়াল করে দেখ যে 620 ওপরে পেতে গেলে কি করতে হবে তোকে। দেখ, বায়োলজিতে কিন্তু 340, 20 থেকে 340 পেতে হবে, কেমিস্ট্রিতে 160-এর মতো পেতে হবে, বা ফিজিক্সে কিন্তু 150, 140 থেকে 150 পেতে হবে। এই নাম্বারগুলো পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ এক একটা পেপারে তুই 2 থেকে 3টে বা 4টে, ম্যাক্সিমাম 4টের বেশি কোশ্চেন তুই ভুল করতে পারবি না। 45টা কোশ্চেন কেমিস্ট্রিতে রয়েছে, তার মধ্যে 4টেতে তুই ভুল করতে পারিস, ম্যাক্সিমাম 4টের বেশি তুই ভুল করতে পারবি না। ফিজিক্সে ওরকম 4-5টা তুই ভুল করতে পারিস, আর বায়োলজিতে ওরকম 4-5টা ভুল করতে পারিস। তাহলে 3-4-12টা কোশ্চেনের বেশি তুই ভুল করতে পারবি না 180টা কোশ্চেনের মধ্যে। 180 কোশ্চেনের মধ্যে তুই 100 মোটামুটি 170টা ঠিক করতে হবে তোকে। তো বেসিক্যালি এই ব্যাপারটা খেয়াল রেখে এগোতে হবে। আমার মতে যে বছরে দিচ্ছি সে বছরেই হয়ে যাওয়া ভালো, সব থেকে ভালো। নাহলে আবার কিন্তু চাপ হবে, সেটা না হলে তখন দেখা যাবে, পরে তখন চিন্তা ভাবনা করা যাবে। যাকে আমরা আজকে যেটা নিয়ে পড়ছি সেটা আমাদের সলিড স্টেট, আজকে চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার কথা। যাকে কথা বলে কিছুক্ষণ সময় নষ্ট হলো, যাকে সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, যে কথাটা আমি বলছিলাম যে সলিড স্টেটে দেখবি যে আমরা নর্মালি ইমপারফেকশন পড়িয়েছিলাম। ইমপারফেকশন মানে হচ্ছে যে সলিডের মধ্যে কি কি ডিফেক্ট আছে, সেই ডিফেক্ট জিনিসগুলো আমি পড়িয়েছিলাম। তো ডিফেক্টের মধ্যে যেগুলো পড়িয়েছিলাম সেখানে 2 রকমের মেনলি ডিফেক্ট ছিল, একটা হচ্ছে স্টয়চিওমেট্রিক আর একটা হচ্ছে নন স্টয়চিওমেট্রিক। তো স্টয়চিওমেট্রিক ডিফেক্টটা আগের দিনকার পড়িয়েছিলাম। স্টয়চিওমেট্রিক ডিফেক্ট হচ্ছে এরকমই, যেখানে ডিফেক্ট হওয়ার ফলে ওর মধ্যে যে কনস্টিটিউয়েন্টগুলো আছে তাদের রেশিওর কোনো চেঞ্জ হবে না। ধর সোডিয়াম ক্লোরাইড আছে, তো 1:1 সোডিয়াম আর ক্লোরাইড, তো এরকম হবে না যে সোডিয়াম আর ক্লোরাইডের রেশিওটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু আজকে আমি এমন ধরনের ডিফেক্ট পড়াবো কয়েকটা, যে ডিফেক্টগুলোকে বলে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট মানে হচ্ছে যে ডিফেক্টটার মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের রেশিওটা কিন্তু পরিবর্তন হবে, রেশিওটা চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু আমরা দেখব। তো নন স্টয়চিওমেট্রিক ডিফেক্টের মধ্যে কি কি আসছে সেটা দেখ। নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট প্রথমত যেখানে কি হবে না, রেশিও অফ কম্বাইনিং এলিমেন্ট, যা যা এলিমেন্ট কম্বাইন করছে কম্পাউন্ড, তারা ডিফারেন্ট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এবং তাদের স্টয়চিওমেট্রিক ফর্মুলাটাও কিন্তু ডিস্টার্ব হবে এই ডিফেক্টের ফলে। স্টয়চিওমেট্রিটা তাকে বলে নন স্টয়চিওমেট্রিক কম্পাউন্ডস, এবং এই ধরনের ডিফেক্টকে বলে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। আমি তোকে এক্সাম্পল দিয়ে সব কিছুই দেখাবো, কিন্তু তার আগে একটা জিনিস বোঝার চেষ্টা করে যে এটা কত রকমের হয়, নন স্টয়চিওমেট্রিক ডিফেক্টের টাইপ কীরকম এবং সেটা কিভাবে অ্যারাইজ করে, সবটাই আমি তোকে বলবো। এই ডিফেক্ট কিন্তু 2 রকমের হতে পারে, কি না কিছু কিছু ক্ষেত্রে মেটাল আয়ন এক্সেস চলে আসতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে নন মেটাল আয়ন এক্সেস চলে আসতে পারে। এক্সেস অফ মেটাল আয়ন, এক্সেস অফ নন মেটাল আয়ন। তো এগুলো মেটাল আয়ন বেশি হয়ে যাওয়া বা নন মেটাল আয়ন কোথাও বেশি হয়ে যাওয়া, তার ফলে কিন্তু বেশি। এখন একটা জিনিস বেশি হয়ে গেলে মেটাল আয়ন নন মেটাল আয়নের যে রেশিওটা ছিল সেই রেশিওটা চেঞ্জ হবে, সিম্পল ব্যাপার। তো আমরা নন স্টয়চিওমেট্রিক ডিফেক্টকে সেই জন্য 2টো ভাগে ভাগ করছি। নন স্টয়চিওমেট্রিক ডিফেক্টটা কি ধরনের হয় তার 2টো টাইপস আছে। একটা টাইপকে বলে কি না, একটা টাইপকে বলে মেটাল এক্সেস ডিফেক্ট, তার নাম হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট, মানে সেখানে মেটাল কোনোভাবে এক্সেস হয়ে যাবে। আর একটা হচ্ছে কি না মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, মেটাল ডেফিসিয়েন্সি হবে, সেখানে কিন্তু মেটাল কমে যাবে উইথ রেসপেক্ট টু দ্য নন মেটাল। আসলে নন মেটাল বেড়ে যাবে, তো মেটালের রেসপেক্টে আমরা যখন চিন্তা করি তখন মেটালটা কমে যাচ্ছে বলেই ধরা হয়। তো আমরা নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট যেখানে কিনা ক্যাটায়ন অ্যানায়নের রেশিওর চেঞ্জ হয়ে যাবে,
বা এলিমেন্ট গুলো যেগুলো কম্বাইন করে আছে তাদের রেশিও চেঞ্জ হবে, এবং সেটা দু রকমের হতে পারে। একটা হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট, অ্যানাদার ওয়ান ইজ মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। তো চল আমরা প্রথমে কিন্তু মেটাল এক্সেস ডিফেক্ট যেটা আছে সেটা নিয়ে আলোচনা করি, যে মেটাল এক্সেস ডিফেক্টটা কিভাবে হতে পারে এবং কার ক্ষেত্রে এই ব্যাপারটা সম্ভব। মেটাল এক্সেস ডিফেক্ট জেনারেলি কি হয় না, মেটাল এক্সেস ডিফেক্টটা সেটা কিন্তু কি হয় না, মেটাল এক্সেস ডিফেক্ট in which metal ion is excess to the stoichiometric ratio, মানে মেটাল আর নন মেটাল আছে, এই মেটাল আয়নের রেশিওটা কি হয়ে যাবে, ইনক্রিজ করে যাবে। সাচ ডিফেক্ট, এরকম ডিফেক্ট কি কারণে হতে পারে, কি কারণে এই ডিফেক্টটা সম্ভব সেটার কথা বলছি। তো প্রথমত মেটাল এক্সেস ডিফেক্টে মেটালের রেশিওটা বেড়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এইটা ডিফেক্টটা কি কারণে হতে পারে। একটা কারণ হচ্ছে কি না, অ্যানায়নিক ভ্যাকেন্সি, মানে অ্যানায়নের জায়গায় কোনো ভ্যাকেন্সি আসতে পারে, অ্যানায়নিক ভ্যাকেন্সি হতে পারে, এবং এক্সেস ক্যাটায়ন, এক্সেস অফ এক্সট্রা ক্যাটায়ন অ্যাট দ্য ইন্টারস্টিশিয়াল সাইট, মানে কি কোনো জায়গা একটা অ্যানায়নের জায়গা একটা ভ্যাকেন্সি চলে আসবে, এবং সেই ভ্যাকেন্সিতে একটা এক্সেস ক্যাটায়ন সেই জায়গাটা নেবে ইন্টারস্টিশিয়াল সাইটে বা ভ্যাকেন্সির জায়গায় কোনো জায়গায় নিতে পারে, আসতে পারে। তো দুভাবে হতে পারে, অ্যানায়নের ভ্যাকেন্সি হয়ে গেল, তো ক্যাটায়ন অ্যানায়ন আছে, অ্যানায়ন যদি ভ্যাকেন্সি হয়ে যায়, অ্যানায়ন যদি চলে যায়, তাহলে তো ক্যাটায়ন বেড়ে গেল। ক্যাটায়ন বাড়লেই যে ক্যাটায়ন বাড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই, অ্যানায়ন যদি চলে যায় তাহলেও ক্যাটায়ন বেড়ে গেল বলেই তোকে ধরে নিতে হবে, কারণ ক্যাটায়ন অ্যানায়নের রেশিও নিয়ে আমরা আলোচনা করছি। আর কি না, এক্সট্রা ক্যাটায়ন যদি বাইরে থেকে আসে, ইন্টারস্টিশিয়াল সাইট, ইন্টারস্টিশিয়াল সাইট মানে কি, ইন্টারস্টিশিয়াল মানে হচ্ছে যে ক্যাটায়ন অ্যানায়ন, অ্যানায়ন ক্যাটায়ন এইসব আছে, এর মাঝখানে যে সাইট আগের দিনকার বলেছিলাম এগুলোকে বলে ইন্টারস্টিশিয়াল সাইট। ইন্টারস্টিশিয়াল সাইট মানে যে মাঝখানে যে সাইট, মানে অ্যাটম বা মলিকিউল গুলো বা আয়ন গুলো রয়েছে তার মাঝখানে যে ফাঁকা জায়গা, কিছুটা যে ভ্যাকেন্সি আছে, ওইগুলোকেই বলে ইন্টারস্টিশিয়াল সাইট। তো সেই জায়গায় কোনো ক্যাটায়ন গিয়ে বসতে পারে, কোনো ক্যাটায়ন গিয়ে থাকতে পারে, ইত্যাদিতে হতে পারে। তো আমরা মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সিস, এই অ্যানায়ন ভ্যাকেন্সির জন্য যে মেটাল এক্সেস ডিফেক্ট হয় সেটার কথা আমি আগে তোকে বলছি, তুই ভালো করে দেখ। তো মেটাল এক্সেস ডিফেক্ট, এখানে একটা তুই ছবি দেখতে পাচ্ছিস, দেখ এখান থেকে অ্যানায়নটা চলে গেল, একটা জায়গা দেখানো হলো যে জায়গা থেকে কিন্তু অ্যানায়নটা চলে গেল, এবং ওই জায়গায় কিন্তু একটা ইলেকট্রন চলে এলো। তুই বলবি অ্যানায়ন চলে গেল তার জায়গায় ইলেকট্রন চলে এলো কেন? না, সবসময় একটা জিনিস তোকে ভাবতে হবে যে কোনো ক্রিস্টাল বা যে কোনো সলিড সেটা কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল, সেটা কিন্তু সবসময় একটা জিনিস ভাবতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। তার কিন্তু কোনো চার্জ থাকবে না, একটা সলিডের কোনো চার্জ থাকবে না, সেটা সবসময় নিউট্রাল হবে। তো তোর যদি একটা এম প্লাস আর এক্স মাইনাস থাকে, এক্স মাইনাস যদি এখান থেকে বেরিয়ে চলে যায় তাহলে শুধু এম প্লাস হলো, তাহলে তার পজিটিভ পার্ট হয়ে গেল, তাহলে একটা তো ইলেকট্রন এখানে তো থাকতে হবে, তাহলে তো নিউট্রাল হবে, তবে তো ব্যাপারটা নিউট্রালাইজ করবে। তো এই বিষয়টা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে অ্যানায়ন যদি ওখান থেকে চলেও যায় তাহলে ওই জায়গাটায় কিন্তু কোনো একটা ইলেকট্রন, ওই মেটালের ওই ক্রিস্টালটার মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন কিন্তু ওখানে জায়গা নেবে। তো এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং ফ্রি ইলেকট্রন জায়গা নেবে, এবং সেটা যেটা বললাম যে এই ইলেকট্রন যে জায়গা নিল, এই ইলেকট্রন যে জায়গা নিল, এই জায়গাটা যেটা, যে জায়গায় ইলেকট্রনটা এলো সেই ইলেকট্রনটা কিন্তু সে একটা তার একটা ক্যারেক্টারিস্টিক্স থাকবে, এই ইলেকট্রনটা কিন্তু সে কি করতে পারে না, সে ওই ইলেকট্রনটার যেখানে আছে ওই জায়গাটাকে বলে এফ সেন্টার। কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর, এর নাম হচ্ছে এফ সেন্টার, মানে হচ্ছে কালার সেন্টার। হ্যাঁ, কালার সেন্টার, কালার সেন্টার মানে হচ্ছে যে ওর জন্য কিন্তু ওই ইলেকট্রনটার জন্য ওই ক্রিস্টালটার একটা কালার থাকবে, একটা পার্টিকুলার কালার থাকবে। আমি তোকে ডিটেলে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করছি, তুই ভালো করে শোন।
প্রথম কথা হচ্ছে যে এইখানে যে অ্যানায়নটা রয়েছে সেই অ্যানায়নটা কিন্তু চলে যাচ্ছে, এই অ্যানায়নটা বেরিয়ে চলে যাচ্ছে। এবার ওই জায়গাটা ভ্যাকেন্সি হয়ে গেল, এই জায়গাটা ভ্যাকেন্সি হয়ে গেছে, এই অ্যানায়নটা চলে গেছে, তাহলে এইখান থেকে ওই অ্যানায়নটা বেরিয়ে চলে গেছে, এবার ক্রিস্টালের বাইরে চলে গেছে, পেপার স্টেটে গিয়ে ক্রিস্টাল থেকে বাইরে বেরিয়ে চলে গেছে, তাহলে এই জায়গাটা ভ্যাকেন্সি হয়ে গেছে। এইবারে পরের স্টেপটা কি হয়েছে না, একটা ইলেকট্রন সে কিন্তু বাইরে নয়, এটা কিন্তু ক্রিস্টালের ইন্টারফেসের মধ্যে থেকে ইলেকট্রনটা ওই জায়গাটা জায়গা নিয়েছে, তো ইলেকট্রনটা ওই জায়গাটা চলে এসছে। এখন ঘটনাটা হচ্ছে যে এই যে ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন, এতে এনার্জি দিলে কি হয় না, এনার্জি দিলে এ জাম্প করে আপার সেলে যেতে পারে, আবার ব্যাক করে আসতে পারে। সেই জন্যে দিস কাইন্ড অফ ডিফেক্ট ইজ কজড বাই অ্যালকালি হ্যালাইড সাচ অ্যাজ সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড। NaCl বা KCl এদের ক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রনগুলো কি দেয়, সোডিয়াম ক্লোরাইডকে তুই যদি ফ্লেমে ধরিস তাহলে একটা গোল্ডেন ইয়েলো ফ্লেম দেখা যায়, ফ্লেম টেস্টে কালার পাস তুই। তো কিভাবে এই কালারটা পাস না, ওর মধ্যে সোডিয়াম থেকে বলে যে সবাই ইলেকট্রন জাম্প করে আপার সেলে যায়, তো একটা বেসিক ব্যাপার বুঝবি কি, যে সোডিয়াম ক্লোরাইডের কোথায় ফ্রি ইলেকট্রন এলো, সোডিয়ামের তো বাইরের সেলে যে ইলেকট্রন ছিল, সেই বাইরের সেলে ইলেকট্রন তো সোডিয়াম অলরেডি রিয়াকশনে পার্টিসিপেট করেছে, তো ন্যাচারালি ওই ইলেকট্রন ওখানে নেই, সোডিয়ামের বাইরের সেলে কোনো ইলেকট্রন এখানে নেই যে ইলেকট্রনটা জাম্প করার মতো অবস্থায় রয়েছে। সোডিয়াম আর সোডিয়াম ক্লোরাইড এক জিনিস নয়, তো ওখানে কিন্তু ওই ক্রিস্টালটার মধ্যে কোনো না কোনো জায়গায় কোনো ফ্রি ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনটাকেই কিন্তু জাম্প করিয়ে আমরা নিয়ে যাব, একে সেই জন্য কালার সেন্টার বলে। তো এটা একটা কোশ্চেন যে এই রকম ধরনের কম্পাউন্ড মেটাল এক্সেস ডিফেক্টে কি করে কালার আসে, ফ্লেমে কি করে কালার দেয়, এই কালারটা আসে কিন্তু অ্যানায়নিক সাইডে আনপেয়ার্ড ইলেকট্রন অকুপাই করার জন্য এই কালারটা চলে আসে। তো সেটা কিন্তু তুই খেয়াল রাখবি, আমি এখানে একটা এক্সাম্পল দিয়েও দেখাচ্ছি, অন্য আরো অনেক ক্ষেত্রেই হয় মেটালের এক্সেস ডিফেক্টের জন্য এই জিনিসটা হয়, কালার দেখা যায়। তো পরিষ্কার ব্যাপার, মেটাল এক্সেস ডিফেক্ট কিভাবে হয় না, একটা ক্রিস্টাল রয়েছে, তার মধ্যে অ্যানায়নটা কিন্তু ওখান থেকে সরে গেল, ওই জায়গায় ভ্যাকেন্সি ক্রিয়েট হলো, ওই ভ্যাকেন্সিতে কিন্তু একটা ফ্রি ইলেকট্রন এলো, যে ইলেকট্রনটাকে বলা হচ্ছে কালার সেন্টার, এবং অ্যালকালি মেটাল হ্যালাইডস এর ক্ষেত্রে কিন্তু এই ধরনের ডিফেক্ট দেখা যায়। দিস ইজ কল্ড মেটাল এক্সেস ডিফেক্ট। নেক্সট আমি তোকে যেটা বলবো সেটা সিম্পল ব্যাপার, যে এই মেটাল এক্সেস ডিফেক্ট আরেক রকম ভাবে হতে পারে। একটা তো দেখালাম যে অ্যানায়ন ভ্যাকেন্সি, আর একটা হতে পারে যে এক্সট্রা ক্যাটায়ন চলে আসছে কোথায় না, ইন্টারস্টিশিয়াল সাইট, মানে ওই মাঝখানে কোনো একটা ফাঁকা জায়গায় কিন্তু ক্যাটায়ন এক্সট্রা চলে আসছে। সেটা কি করে সম্ভব, মেটাল এক্সেস ডিফেক্ট সেভাবে কি করে সম্ভব সেটাও আমি দেখাচ্ছি, কারণ দুটো টাইপ আছে, এখানে দুটো টাইপটা নিয়ে আলোচনা করছি। তো এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি না, এখানে ছবিটায় দেখ, এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা যেটা, সেখানে কিন্তু একটা মেটাল চলে এসছে, এই মেটালটা কিন্তু ওই ফাঁকা ইন্টারস্টিশিয়াল সাইডে চলে এলো। এখন মেটালটাকে যদি তোর ইন্টারস্টিশিয়াল সাইডে যখন চলে এলো, তখন তার চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য তো অবশ্যই আর একটা তোর কি দরকার না, আর একটা ইলেকট্রন দরকার, কারণ মেটাল তো পজিটিভ, তাহলে তার জায়গায় সেখানে মাঝখানে যদি একটা মেটাল চলে আসে, সেখানে একটা ইলেকট্রন অবশ্যই ওইখানে কিন্তু কোনো একটা জায়গায় ওই ক্রিস্টালটার মধ্যে আসতে হবে, না হলে কিন্তু ওর চার্জটা নিউট্রাল হবে না। এই ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখবি। এবং আমি যে কথা বলছিলাম যে এই মেটালটা কিন্তু এটা বাইরে থেকে এসে এখানে ঢুকলো, তার পরিবর্তে একটা ইলেকট্রনও কিন্তু বাইরে থেকে এসে ঢুকলো, যেরকম দেখাচ্ছি তোকে ছবিতে। তো বাইরে থেকে এসে ঢোকার ফলে এটা ইন্টারস্টিশিয়াল সাইটে হবে, মানে কি এই সব সাইডগুলো, এই সাইড এই সাইড এই সব সাইডগুলোকে কি বলে, এগুলোকে বলে ইন্টারস্টিশিয়াল সাইট। ইন্টারস্টিশিয়াল সাইট মানে হচ্ছে যে মলিকিউলগুলো যে রয়েছে তার মাঝখানে যে কোনো ফাঁকা জায়গা সবসময় যে থাকতেই হবে বা ম্যাচ করবে এরকম নয়, সেটা একটা ক্রিস্টালের উপর ডিপেন্ড করে। তো মেটাল এক্সেস ডিফেক্ট এভাবে হতে পারে। দুটো ক্ষেত্রেই দেখতে পাচ্ছিস যে মেটাল আয়নটার কিন্তু রেশিওটা ইনক্রিজ করছে, কিন্তু নিউট্রালিটি লুজ করছে না, কারণ ইলেকট্রন এসে কিন্তু ওই নিউট্রালিটিটা বজায় রাখছে। এবং দিস ডিফেক্ট
এটা ফ্র্যাঙ্কেল ডিফেক্ট যাদের দেখা যায়, যাদের ফ্র্যাঙ্কেল ডিফেক্ট হয় তাদের ক্ষেত্রেই এই ধরনের ডিফেক্ট হয়। কারণ ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা যদি তোর মনে থাকে তাহলে দেখতে পাবি যে ইন্টারস্টিশিয়াল সাইডে কিন্তু ওখানে মেটাল আয়ন চলে যাচ্ছিল, মেটাল আয়ন কোনো কিছু বেরিয়ে চলে যায়নি, ইন্টারস্টিশিয়াল সাইডে কিন্তু কোনো একটা সাইড থেকে আর একটা সাইডে যাচ্ছিল। তো ফ্র্যাঙ্কেল ডিফেক্ট যাদের হয় জেনারেলি তাদের দেখা যায় যে মেটাল এক্সেস ডিফেক্টটাও তাদের ক্ষেত্রে হয়। তো আমি তোকে মেটাল এক্সেস ডিফেক্ট নিয়ে বললাম যে মেটাল এক্সেস ডিফেক্ট কোন কোন ক্ষেত্রে হতে পারে। আমি তোকে একটা এক্সপেরিমেন্ট দেখাচ্ছি, যে এক্সপেরিমেন্টটা খুব কমন এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টে তুই দেখেছিস যে জিঙ্ক অক্সাইডকে যখন হিট করা হয় তখন কিন্তু সেই জিঙ্ক অক্সাইড কিন্তু প্রথমে ইয়েলো হয়, আবার কিন্তু ঠান্ডা করে দিলে কিন্তু সেটা তার ইয়েলো কালারটা চলে যায়, তা হোয়াইট হয়ে যায়। তো এই বিষয়টা নিয়ে আমি তোর সাথে কথা বলবো যে জিঙ্কের এই কালারটা কেন হয় ইয়েলো হোয়েন হট, হোয়াইট হোয়েন কোল্ড। কারণ এটা ওয়েল নোন ব্যাপার, ওয়েল নোন অবজারভেশন, এবং এর থেকে কোশ্চেন আসতে পারে। জানিয়ে আমি তোকে আপাতত আমি এই বিষয়টা নিয়ে ডিসকাস করছি। এটা একটা মেটাল এক্সেস ডিফেক্টের বিষয়, এবং মেটাল এক্সেস ডিফেক্টটা কিন্তু এখানে ভীষণভাবে ব্যাপারটা বোঝা যায়, জানা যায়। তো সেটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমত একটা বিষয় তুই বোঝার চেষ্টা কর যে জিঙ্ক অক্সাইডকে যখনই আমরা হিট করি তখন কিন্তু সেখানে কিন্তু জিঙ্ক অক্সাইডটা চেঞ্জ হয়ে গিয়ে জিঙ্ক আয়ন, অক্সিজেন তো বেরিয়ে যায় এবং এই দুটো ইলেকট্রন এখানে কিন্তু চলে আসে। তো এই টোটাল বিষয়টা যখন হয় তখন কিন্তু পুরো টোটাল ক্রিস্টালটায় দেখা যায় যে প্রথমে অক্সাইড আয়ন মানে অক্সিজেন সেটা কিন্তু কিছু জায়গা থেকে বেরিয়ে চলে যায়। আমি তোকে দেখাচ্ছি ছবিটা। আচ্ছা, এখান থেকে দেখাই আমি ছবিটা। প্রথমত দেখ যে এইখানে এই জিঙ্ক আয়নের এই কালারটা জিঙ্কের রাখা রয়েছে। তো জিঙ্ক আয়নগুলো কি করে না, এই কিছু কিছু জায়গায় এইখানে বা এইখানে এইসব এরকম জায়গায় ইন্টারস্টিশিয়াল সাইটে কিন্তু জিঙ্ক আয়ন চলে আসে। তুই বলবি ইন্টারস্টিশিয়াল সাইটে এত কি জায়গা রয়েছে? আসলে কি হয় না, জিঙ্ক অক্সাইডকে হিট করলে কিছু অক্সিজেন বেরিয়ে চলে যায়। তো অক্সিজেন বেরিয়ে চলে যায় মানে O2- এই জিনিসটা কিন্তু ওখান থেকে সরে যাচ্ছে। তার ফলে কিছু কিছু জায়গায় কিন্তু ফাঁকা জায়গা হয়। ফাঁকা জায়গা হওয়ার পিছনে কারণ হচ্ছে এটাই যে জিঙ্ক অক্সাইডকে যখনই তুমি হিট করবে তখন কিন্তু অক্সিজেন তৈরি হয় এবং যে অক্সিজেনটা বেরিয়ে চলে যায়। তো এই গ্রিন গ্রিন কালারের যে জায়গা, সেই জায়গা হয়তো এখানেও একটা বিভিন্ন জায়গা হয়তো ছিল, সেই জায়গাটা কিন্তু বেরিয়ে চলে গেছে। আমি তোকে এই ভিডিওটা তার আরেকবার তোকে দেখাচ্ছি, তাহলে তুই দেখলে বুঝতে পারবি যে আমি তোকে অক্সিজেন কিন্তু কিছু কিছু জায়গা থেকে বেরিয়ে চলে যায়, এবং অক্সিজেন যখন বেরিয়ে চলে যায় ওই জায়গায় কিন্তু জিঙ্কটা জায়গা নেয়। তো জিঙ্ক যখন জায়গা নিচ্ছে, এইখানে দেখ ছবিটা দেখলে তুই বুঝতে পারবি যে এই কিছু কিছু জায়গায় কিন্তু জিঙ্কগুলো জায়গা নিচ্ছে। দেখ তুই বাঁদিকে যে ছবিটা আছে সেই ছবিটায় তুই দেখতে পাচ্ছিস যে জিঙ্কগুলো জায়গা নিচ্ছে। যখন জিঙ্কগুলো জায়গা নিচ্ছে তার সাথে সাথে কিন্তু ইলেকট্রনও কিন্তু ওখানে চলে আসছে, কারণ ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় রাখার জন্য। যার ফলে দেখা যায় যে এই ইলেকট্রনগুলোই কিন্তু ইয়েলো কালারের জন্য রেসপন্সিবল। ইয়েলো কালারের জন্য রেসপন্সিবল হচ্ছে এই ইলেকট্রনগুলো জাম্প করে আপার সেলে যাবে, আবার ফেরত চলে আসবে, এবং এই কাজটা করার জন্য কিন্তু সেটা একটা কালার ডেভেলপ করবে, যে কালারটা কিন্তু জিঙ্কের ওই ইয়েলো কালার, যেটা আমি বলছিলাম যে জিঙ্ক অক্সাইডে ইয়েলো কালারটা চলে আসে। কিন্তু ঠান্ডা অবস্থায় এই ঘটনাটা ঘটে না। ঠান্ডা অবস্থায় তার ক্রিস্টালের এই ডিফেক্ট ব্যাপারটা আসে না, মেটাল এক্সেস ব্যাপারটা আসে না। সেই জন্য ঠান্ডা অবস্থায় ও সাদা, হোয়াইট। কিন্তু যখনই তুই হিট করছিস তখনই কিন্তু এই ব্যাপারটা ঘটছে। এই রিয়াকশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই রিয়াকশনটা ইম্পর্টেন্ট। এবং জিঙ্ক অক্সাইডের কেন গরম করলে তার কালারটা ইয়েলো হয় সেটার কথা আমি তোকে বললাম, যে কেন গরম করলে বা কেন হিট করলে কালারটা ইয়েলো হয় সেটা তুই বুঝতে পারবি। এনিওয়ে, আমরা এরপরে চলে আসছি আর একটা ডিফেক্টের, সেটাকে বলে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। দেখ, এটা ভীষণ ইন্টারেস্টিং। মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট মানে
যেখানে মেটালটা কম হয়ে যাবে, মেটালটা ডিক্রিজ করে যাবে। কিরকম ব্যাপারটা দেখ, যে তুই দেখতে পেলি যে ছবিতে দুটো জায়গা থেকে মেটাল আয়ন কিন্তু বেরিয়ে চলে গেল। ভালো করে আমার কথাটা বোঝার চেষ্টা কর, যে ক্রিস্টালটা পুরোপুরি ছিল, ক্রিস্টালটা পুরোপুরি ছিল, দেখ ক্রিস্টালটা এরকম ছিল, এই জায়গায় এইখানটায় ধর যে মেটালটা আছে আর এইখানটায় মেটালটা রয়েছে, এই দুটো মেটাল দুটো বা যে কোনো জায়গা থেকে ধর এরকম বেরিয়ে চলে গেল, যে কোনো জায়গা থেকে বেরিয়ে চলে গেল, এটাকেই বলে ডিফেক্ট। তো ডিফেক্ট মানে কি, তার নর্মাল বিহেভিয়ার থেকে চেঞ্জ হয়ে যাবে, বেরিয়ে চলে গেল। তো যেই বেরিয়ে চলে গেল, দেখ এই জায়গায় এবং এই জায়গায় তোর ভ্যাকেন্সি চলে এলো, এই জায়গায় ভ্যাকেন্সি হলো, এইখানটা এবং এইখানটায় ভ্যাকেন্সি হলো। এখন প্রবলেমটা হচ্ছে যে ওই ভ্যাকেন্সি ওরকম ভাবে থাকবে কি করে, কারণ মেটাল আয়ন যেটা, তার তো মেটালের মাথায় তো একটা করে প্লাস চার্জ আছে, মেটালের মাথায় তো প্লাস চার্জ আছে, তাহলে দুটো যদি প্লাস চার্জ এখান থেকে বেরিয়ে চলে যায়, তাহলে তো ক্রিস্টালের উপরে তো পজিটিভ চার্জ বেশি হয়ে যাবে, কথাটা বোঝার চেষ্টা কর, তার উপর তো পজিটিভ চার্জ ডেভেলপ করে যাবে, কারণ এই নেগেটিভ চার্জ ডেভেলপ করে যাবে, কারণ দুটো পজিটিভ তো বেরিয়ে চলে গেল, দুটো পজিটিভ বেরিয়ে চলে গেলে তার তো নেগেটিভ মানে অ্যানায়ন তো বেশি হয়ে গেল, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি তো মেনটেন হলো না। তাহলে উপায় এরপরে একটাই, যে এইখানে কিন্তু দেখ একটা জায়গাতে এখানে মেটাল, তুই দেখতে পাচ্ছিস কিনা জানি না, এটা কিন্তু মেটাল 2+ আছে, এখানটায় 2+ আছে, আর সব জায়গায় কিন্তু মেটাল প্লাস একটা করে রয়েছে, এখানে প্লাস 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 সব জায়গায় প্লাস আছে। তো মেটাল 2+ কোথা থেকে এলো, তোর এখন মনে হতে পারে যে মেটাল প্লাস ছিল বা মেটাল 2+ কোথা থেকে এলো, না মেটাল 2+ কোথা থেকে এলো না, এই মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টটা তাদের ক্ষেত্রেই হয় যাদের মোর দ্যান 1 ভ্যালেন্সি স্টেট আছে। ধর ফেরিক অক্সাইডের মধ্যে সবসময় ফেরাস অক্সাইড, তার মধ্যে কিন্তু ফেরিক আয়নও থাকে, ফেরাস আয়নও থাকে, ফেরাস ফেরিক একসাথেই থাকে, লেড +2 লেড +4 একসাথেই থাকে, এরকম নয় যে একেবারে পুরো একটা আয়ন পুরো থাকবে আর অন্য আয়ন থাকবে না, এটা সবসময় হয়। তো তাহলে যদি মেটাল প্লাস যদি দুটো বেরিয়ে চলে যায়, দুটো মেটাল প্লাস বেরিয়ে চলে গেল, তার জায়গায় যদি একটা মেটাল 2+ চলে আসে, তাহলে জায়গাটা ভর্তি না হলেও একটা জায়গা ফাঁকা থাকলো, কিন্তু ইলেকট্রিক্যাল নিউট্রালিটিটা মেনটেন হলো, ইলেকট্রিক্যালি নিউট্রাল হলো জিনিসটা, কারণ 2+ বেরিয়ে গেছিল, 2+ ঢুকে গেল, কিন্তু ভ্যাকেন্সি একটা রয়ে গেল। ধর তুই দুটো 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 আয়রন 2+, ধর তিনটে আয়রন 2+ বেরিয়ে গেল, তিনটে আয়রন 2+ মানে কত চার্জ, +6 চার্জ, তো তার বদলে দুটো আয়রন 3+ ওখানে ঢুকলো, তাহলে দুটো জায়গা অকুপাই হলো, কিন্তু এখানে তিনটে জায়গা থেকে বেরিয়েছে, তাহলে একটা দুটো তিনটে জায়গা থেকে বেরিয়ে চলে গেছে, এবারে দুটো জায়গায় আয়রন 2+ অকুপাইড হলো, বাকি একটা জায়গা তো ভ্যাকেন্সি থেকেই গেল, কিন্তু ইলেকট্রিক্যাল নিউট্রালিটিটা বজায় থাকলো, আমি এই কথাটাই বলতে চাইছি। তো ভ্যাকেন্সি এরকম ভাবে আসতে পারে, ডেফিসিয়েন্সি মানে হচ্ছে যে সেখানে মেটাল কম আছে, কিন্তু মেটাল ইলেকট্রিক্যাল নিউট্রালিটিটা কিন্তু সবসময় বজায় থাকবে, এবং ফেরিক অক্সাইড ফেরাস অক্সাইডের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা কিন্তু বেশি হয়। আমি তোকে দেখাচ্ছি এখানে যে ফেরিক অক্সাইড এবং ফেরাস অক্সাইডের ক্ষেত্রে তুই দেখতেই পাচ্ছিস যে এটা একটু বন্ধ করে দিই, ফেরিক অক্সাইড ফেরাস অক্সাইডের ক্ষেত্রে দেখ এখানে এই যে গ্রিন কালারের যেটা, এই যে গ্রিন কালারের যেটা, সেই গ্রিন কালারের যেটা, সেখানে কিন্তু আমরা এইখানে আয়রন 2+, তো আয়রন 2+ যদি এখানে থাকে, তাহলে আয়রন 2+ গুলো, এই আয়রন 2+ গুলো এই গ্রিন কালারের, ধর একটা দুটো তিনটে, ধর এখান থেকে হাওয়া হয়ে গেল, এখান থেকে হাওয়া হয়ে গেল, আর এর জায়গায় এই যে জিনিসগুলো একটু অরেঞ্জ কালারের বা ইয়েলো কালারের, এইগুলো কিন্তু আয়রন 3+, তার দুটো জায়গাতে ওখানে ঢুকে যাবে, এরকম ভাবে
ডিফেক্ট যদি আসে তাহলে কে বলে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। দেখ এখানে ফাঁকা হয়ে গেছে, এই জায়গায় ফাঁকা হয়ে গেছে, এই জায়গাটা 3টে জায়গা ফাঁকা হয়ে গেছে। এই জায়গার আগে কি ছিল, আর এই জায়গায় আয়রন 2+ ছিল, 3টে জায়গা ফাঁকা হয়ে গেছে, আয়রন 2+ ছিল। এবারে ওই জায়গাগুলো, ওই যে জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে ওই জায়গাগুলোতে যদি এবারে দেখ ওই জায়গাগুলো দেখ আয়রন 3+ জুড়েছে, কিন্তু এই জায়গাটা কিন্তু আর ঢুকতে পারেনি। কারণ দেখ 3টে আয়রন 3+ মানে 3টে আয়রন 2+ মানেই তো +6 চার্জ। তাহলে দুটো আয়রন 3+ ওখানে এলেই কিন্তু +6 চার্জ হয়ে যাবে। তাহলে দুটো জায়গা অকুপাইড হলো, এই দুটো জায়গা অকুপাইড হলো, এই জায়গাটা অকুপাইড হলো না, এই জায়গাটা কিন্তু ভ্যাকেন্সি থেকে গেল, ভ্যাকেন্সি থাকবে। তো পরিষ্কার ব্যাপার, জটিল করে বোঝার কিছু নেই, একদম সিম্পল ব্যাপার যে আয়রন ফেরাস বেরিয়ে চলে গেছে, তার জায়গায় ফেরিক এসছে। তো ফেরাস যদি 3টে বেরোয় তাহলে ফেরিক 2টো এলেই ওই জায়গা অকুপাইড হয়ে যাবে, বাকি জায়গাটা কিন্তু ভ্যাকেন্সি থাকবে। দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। মেটাল কমে গেল, ডেফিসিয়েন্সি হলো, সেই জন্য এটাকে বলা হচ্ছে। তো সিম্পল ব্যাপার, আমি তোকে ছবিতে বোঝালাম, তুই বইতেও দেখবি যে এরকম ধরনের রয়েছে। হয়তো এত ভালো করে ছবি দেয়া নেই, কিন্তু আমি তোকে জিনিসটা বুঝিয়ে দিলাম, প্রত্যেকটা স্টেপ ওয়াইজ ছবি দিয়ে দেখিয়ে দিলাম। আচ্ছা, তো মেটাল এক্সেস ডিফেক্ট, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট ইত্যাদি আমি তোকে বললাম। এখন আমি তোকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, আমাদের ডিফেক্ট ছাড়াও আরো দুটো জিনিস আছে, তার মধ্যে কন্ডাক্টর একটা, আর একটা লাস্ট জিনিস সেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি। তো এই টোটাল আমাদের সিলেবাস, সলিড স্টেটের যে সিলেবাস, সেই সিলেবাস, এই টোটাল সিলেবাস রয়েছে। তো আমরা এখন যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, মানে মেটালগুলো তো জেনারেলি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, মেটালগুলোর কথা বলছি, তারা তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তো ইলেকট্রিসিটি কন্ডাকশনের কারণটা কি? কারণ দেখ মেটালের আমাদের যে সিলেবাসটা যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে মেটালের স্ট্রাকচার অ্যান্ড ইটস প্রপার্টিস। মেটালের স্ট্রাকচার পড়তে হবে এবং স্ট্রাকচার দিয়ে তোকে বোঝাতে হবে যে কি করে সেটা প্রপার্টিকে এক্সপ্লেন করতে পারে। তো কন্ডাক্টর মানে কি না, কন্ডাক্টর মানে দেখ একটা জিনিস তোকে বুঝতে হবে যে যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তাদেরকেই কন্ডাক্টর নাম দেওয়া হচ্ছে, এরকম ঠিক ব্যাপারটা নয়। অ্যাকচুয়ালি কন্ডাকশন করার জন্য একটা এতটা কন্ডাক্ট করতে পারলে তাকে কন্ডাক্টর বলা হবে। জাস্ট এটাই আমি তোকে বলতে চাইছি, কারণ দেখ সবকিছু চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেই জন্যে কন্ডাক্টর তাকেই বলা হবে। অনেকেই আছে যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে কিন্তু কন্ডাক্টর বলে না, সেমি কন্ডাক্টর বলে, তাকে সেমি কন্ডাক্টর বলে, অল্প অল্প কন্ডাক্ট করে। তো আমরা সবসময় একটা বিষয় মাথায় রাখবো, সেটা হচ্ছে যারা ওইভাবে বলবো না, যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তাদেরকেই কন্ডাক্টর বলে, এভাবে বলবো না, বলবো 10⁴ থেকে 10⁷ ওহম ইনভার্স পার মিটার এতটা যদি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, যাদের কন্ডাক্টিভিটি এতটা, যাদের কন্ডাক্টিভিটি এই রেঞ্জে 10⁴ থেকে 10⁷ এই রেঞ্জে হবে, তবেই তাদেরকে কন্ডাক্টর বলা হবে। কন্ডাক্টর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করলেই তাকে কন্ডাক্টর বলতে হবে এমন কোনো কথা নেই, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, এটা আমি তোকে বলে দিলাম। তো এই বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে কন্ডাক্টর কাকে বলা যাবে। 10⁴ থেকে 10⁷ ওহম ইনভার্স, মিটার ইনভার্স বা ওহম পার মিটার, ওহম ইনভার্স পার মিটার এতটা ইলেকট্রিসিটি কন্ডাকশন করলে তাকেই বলা হবে যে কন্ডাক্টর। এখন ব্যাপারটা হচ্ছে যে মেটালের কন্ডাক্টিভিটি সব থেকে হাই, মানে এই 10⁷ এই রেঞ্জে মোটামুটি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। মেটাল মানেই হচ্ছে মোস্ট কন্ডাক্টিং, যারা তারাই কিন্তু মেটাল হয়, যারা সব থেকে ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে তারাই কিন্তু মেটাল হয়। ন্যাচারালি মেটালের কন্ডাক্টিভিটি যে সব থেকে বেশি হবে এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই, এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটার জন্য তো এক্সপ্লেনেশন থাকবে যে তারা কেন এত ভালো কন্ডাক্টর, কেন এত বেস্ট কন্ডাক্টর। এই কন্ডাক্টিভিটি মোটামুটি মোর অর লেস লেড বা এরকম ধরনের দু একটা বাদ দিলে বাকি সবাই কিন্তু 10⁷ রেঞ্জেই পড়ে। এক্সেপশন সবসময় সব জায়গাতেই রয়েছে, কিন্তু মোটামুটি মেটাল মাত্রই কিন্তু ভালো কন্ডাক্টর 10⁷ এই রেঞ্জে পরে। গোল্ড সিলভার বা এইসব তো ভীষণ ভীষণ ভালো এরা কন্ডাক্টর, কপার গোল্ড সিলভার ইত্যাদি এদের নিয়ে কথাই হবে না। তো
এরা কিন্তু এক্সটেন্ট অফ কন্ডাক্টিভিটি, কে কত ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে সেটা কিন্তু ডিপেন্ড করে একটা বিষয়ের উপরে, যেটা নিয়ে আমি একটু বাদে আসছি। ভ্যালেন্স ইলেকট্রন, কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে তার উপরেই কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাকশনটা ডিপেন্ড করে। দেখ একটা জিনিস বোঝার চেষ্টা করে, সোডিয়াম সেটাও মেটাল, সেটাও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, আবার আয়রন সেটাও মেটাল, সেও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, কিন্তু খেয়াল করে দেখবি যে আয়রনের কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাকশনটা অনেক বেশি হবে সোডিয়ামের থেকে। তো হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড দিস ডিফারেন্স, এই ডিফারেন্সের পিছনে কজটা কি, চল আমি ডিটেলে তোকে ব্যাপারটা বলি। প্রথমত তুই দেখতে পাচ্ছিস যে একটা ছবি, তাতে দুটো ব্যান্ড আছে, দুটো ব্যান্ডের কথা বলা হচ্ছে। দুটো ব্যান্ড মানে কি না, একটাকে বলে কন্ডাকশন ব্যান্ড, মানে সেটা হচ্ছে আনফিল্ড, আনফিল্ড মানে ফাঁকা, আর একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ব্যান্ড, দুটো ব্যান্ড আছে, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড মানে আউটার মোস্ট সেলে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো দিয়ে সব মেটাল যে ব্যান্ড তৈরি করেছে, যেখানে ইলেকট্রনগুলো রয়েছে। দেখ মেটালিক বন্ডে তো সমস্ত কমন ইলেকট্রনগুলো থাকে, সব অ্যাটমের ইলেকট্রনগুলো কমন হয়ে যায়। তো সেই যে ইলেকট্রনগুলো যে রয়েছে তাকে বলে কিন্তু ভ্যালেন্স ব্যান্ড। আর যেখানে কিনা ফাঁকা জায়গা, যেখানে ইলেকট্রন যাবে, গেলে তবে ইলেকট্রিসিটি কন্ডাকশন হবে, তাকে বলে কন্ডাকশন ব্যান্ড। তো আমি বারবার তোকে একটা কথা বলবো যে এই যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কিন্তু নো গ্যাপ, নো ফরবিডেন গ্যাপ, একটার থেকে আরেকটার মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই। এখানে ছবিটায় দেখতে পাচ্ছিস যে গ্যাপ না থাকলে কি হবে না, কন্ডাকশন ব্যান্ড থেকে যে ইলেকট্রন, এই ডট ডট গুলো হচ্ছে ইলেকট্রন, এই ডট ডট গুলো হচ্ছে ইলেকট্রন। তো কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন ট্রান্সপোর্ট হতে হবে, ইলেকট্রনটা যেতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো ইলেকট্রন যদি না যেতে পারে, ইলেকট্রন যদি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে না যেতে পারে, না ফ্লো করতে পারে, তাহলে কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাকশনের কোনো প্রশ্নই আসছে না। তো ইলেকট্রিসিটি কন্ডাকশনের প্রশ্নে মূল ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে এটাই যে দুটো ব্যান্ড আছে, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে সেখানে ইলেকট্রন আছে, কন্ডাকশন ব্যান্ড হচ্ছে ফাঁকা। তো এখান থেকে ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডকে যাবে। কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার জন্যে যদি গায়ে গায়ে লেগে থাকে তাহলে তো যেতে সুবিধা, এবং তাদেরকেই বলা হবে কি না, তারাই কিন্তু ভালো কন্ডাক্টর হবে, এবং তাদেরকে বলা হবে যে গুড কন্ডাক্টর, তারাই হচ্ছে ভালো কন্ডাক্টর হবে। এবারে বক্তব্যটা হচ্ছে যে যদি এই গ্যাপটা, যদি এইখানে কোনো গ্যাপ এমন ধরনের রয়েছে, ডু নট অ্যালাউ ইলেকট্রিসিটি টু ফ্লো থ্রু দেম, যার মধ্যে দিয়ে কোনো রকম কোনো ইলেকট্রিসিটি অ্যালাউই করে না, যেতেই পারে না। তো এখন তাতে কি কারণ, কি কারণে এই ব্যাপারটা হবে? কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড যদি গায়ে গায়ে লেগে থাকে তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রনের ফ্লো হতে পারছে। কিন্তু এখানে নন মেটালের ক্ষেত্রে কি হচ্ছে, প্লাস্টিক বা এইসবের ক্ষেত্রে এগুলো যদি আমরা দেখতে থাকি তাহলে সেখানে কি দেখবো না, সেখানে কিন্তু দেখতে পাবো একটা জিনিস, সেটা হচ্ছে যে যদিও এই ভ্যালেন্স ব্যান্ডটা ফুল আছে, এটা এমটি আছে, কিন্তু এই দুজনের মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, যে গ্যাপটার জন্য এক জায়গা থেকে ইলেকট্রন আর এক জায়গায় কিন্তু যেতে পারছে না। এই মাঝখানের যে গ্যাপ, সেই গ্যাপটাকে বলে ফরবিডেন। ফরবিডেন মানে হচ্ছে যে ওখানটা কিন্তু অতিক্রম করা বা পাস করাটা কিন্তু অসুবিধা। তো ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় না গেলে, ট্রান্সপোর্টেশন হলে তবেই না তাতে ইলেকট্রিসিটি কন্ডাকশন হবে। তো ইনসুলেটর অ্যাজ সাচ তার মধ্যে কিন্তু এরকম টাইপের ব্যাপার থাকে, সেখানে কিন্তু ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপ থাকে, যার জন্য কিন্তু সেখানে কোনো রকম কোনো ইলেকট্রিসিটি কন্ডাকশন হয় না, যেটা আমি তোকে বললাম। এই ফরবিডেন গ্যাপটা কিন্তু যথেষ্টই পরিমাণে বেশি লার্জ, যে কথা আমি বারবার বলছি, এবং যার জন্য অনেক বেশি এনার্জি লাগে, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি টু এক্সাইট দ্যাট ইলেকট্রন। সেই পরিমাণ এনার্জি কিন্তু দেওয়া সম্ভব না, ইট ইজ ইম্পসিবল টু প্রোভাইড, ইম্পসিবল হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি টু এক্সাইট ইলেকট্রনস অ্যান্ড কন্ডাক্ট ইলেকট্রিসিটি। একেবারেই সম্ভবপর নয়, এত অ্যামাউন্ট অফ এনার্জি দেওয়া কখনোই সম্ভবপর নয়, এবং যার জন্য কিন্তু এরা ইনসুলেটর হিসাবে কাজ করে, এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। সিম্পল ব্যাপার, যা যা ইম্পর্টেন্ট কথা আমি তোকে সবগুলোই বললাম।
নেক্সট মাঝামাঝি যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে কি না, সেখানে কৃষ্ণেন্দু কি বলছিস? কৃষ্ণেন্দু কিছু বলবি? আচ্ছা কিছু বলছে না, হাত তুলেছে দেখলাম। তো সেমিকন্ডাক্টর মানে কি? সেমিকন্ডাক্টর মানে হচ্ছে যারা, দেখ এমন কিছু কিছু সাবস্ট্যান্স পাওয়া যায় যে সাবস্ট্যান্সগুলো কি না, তাদের ইলেকট্রিসিটি কন্ডাকশন কিন্তু 10⁴ থেকে 10⁷ মানে মেটাল যেটা করে সেটা নয়, রাদার 10⁻⁻6 থেকে 10⁻⁴, মানে হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাকশন তো করে কিন্তু জাস্ট, কিন্তু কন্ডাক্টর যেটা তার চাইতে কিন্তু অনেক কম এক্সটেন্টে ইলেকট্রিসিটি কন্ডাকশন করে, তাদেরকে বলে সেমি কন্ডাক্টর। এই ভ্যালুগুলো কিন্তু আমি তোকে মনে রাখতে বলছি, এমসিকিউ কোশ্চেনেও দেয় বা আদার কোশ্চেনের মধ্যেও থাকে, ডেফিনেশন হিসাবেও ইউজ করতে পারিস তুই, যেটা কাজে লাগবে। তো আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে এদেরকেই বলা হবে সেমি কন্ডাক্টর, যারা এই রেঞ্জে ইলেকট্রিসিটি কন্ডাকশন করছে। এখন আমাদের বক্তব্য খুব সিম্পল, সেটা হচ্ছে কি না, কিভাবে এই সেমি কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিসিটি কন্ডাকশন হবে সেটার কথা আমরা বলবো। তো এখানে ইলেকট্রিসিটি কন্ডাকশনের দুভাবে ব্যাপারটা আমরা দেখি। একটা হচ্ছে কি না, টেম্পারেচার দিয়ে ওখানে কিন্তু আমরা ওই ফরবিডেন গ্যাপটা যেটা সেটা ওভারকাম করতে পারি, অথবা ইম্পিউরিটি ওর মধ্যে অ্যাড করতে পারি, বাইরে থেকে ইম্পিউরিটি অ্যাড করতে পারি, সেভাবেও কিন্তু সেমিকন্ডাক্টরকে আমরা ভালো একটা কন্ডাক্টরের দিকে নিয়ে যেতে পারি, বেটার কন্ডাক্টিং মেটেরিয়াল হিসাবে কাজ করতে পারবে। তো আমরা চল প্রথমে দেখি যে সেমিকন্ডাক্টর আমরা কাদেরকে বলছি। প্রথম কথা হচ্ছে সেমিকন্ডাক্টরে দেখতে পাচ্ছিস যে ভ্যালেন্স ব্যান্ডটা ফিল আছে, কিন্তু কন্ডাকশন ব্যান্ডটা কিন্তু সেটা ফিল নেই, কন্ডাকশন ব্যান্ডটা কিন্তু ফাঁকা আছে। তো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে, ফরবিডেন গ্যাপটা যেটা এই গ্যাপটা যেটা সেটা কি ন্যারো, এখানে গ্যাপটা কিন্তু ন্যারো রয়েছে। তো ন্যারো গ্যাপ থাকলে কি হয় না, টেম্পারেচার দিয়ে কিন্তু উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার যদি তুমি বাড়িয়ে দাও, তাহলে সেখানে কিছুটা কিন্তু ইলেকট্রনগুলোকে নিয়ে কিন্তু ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে দিতে পারবে, যাকে কিছুটা হলেও ইলেকট্রিসিটি কন্ডাকশনটা হবে। কন্ডাক্টরের ক্ষেত্রে তো একেবারে পুরো ওভারল্যাপ করে গেছে দুটো, কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপ করে গেছে, কিন্তু এই ক্ষেত্রে ওভারল্যাপ না করে গেলেও এটা আবার ইনসুলেটরের মতো একটা লার্জ গ্যাপ নয়, এটা একটা স্মল গ্যাপ থাকছে, এবং যে গ্যাপটার জন্য কিন্তু আমরা বলছি যে এই গ্যাপটা কিন্তু খুবই ন্যারো রয়েছে, কোনো অসুবিধার কিছু নেই। এখান থেকে ইলেকট্রনগুলোকে এখানে পৌঁছানোর জন্য যে এনার্জি লাগবে সেই এনার্জি কিন্তু আমরা টেম্পারেচার দিয়ে এই এনার্জিটা কিন্তু আমরা দিতে পারি, টেম্পারেচার বাড়িয়ে দিয়ে কিন্তু ইলেকট্রনগুলোকে ওখানে নিয়ে চলে যেতে পারি। খুব সিম্পল ব্যাপার, এটা করতে পারি। তার মানে টেম্পারেচার ইনক্রিজ করিয়ে আমরা কোনো একটা সেমিকন্ডাক্টর কন্ডাক্টিং সাবস্ট্যান্সকে একটা ভালো কন্ডাক্টর হিসাবে ইউজ করতে পারি, এটা একটা করতে পারি। কিন্তু এর চাইতে সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে কি না, এখানে আমরা দু রকমের আরো ইম্পিউরিটি অ্যাড করতে পারি, সেটা নিয়ে আমি তোকে বলবো যে সেমিকন্ডাক্টর কিভাবে হতে পারে, দুটো টাইপ সেটার কথা আমি বলছি। একটা হচ্ছে কি না ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে কি না, যে সেমিকন্ডাক্টরের মধ্যে আমি বাইরে থেকে কোনো মেটেরিয়াল ইউজ করিনি, কোনো কিছু দেওয়া হয়নি, তাদের পিওর ফর্মেই রয়েছে। যে সেমিকন্ডাক্টর পিওর ফর্মেই থাকে, ধর জার্মেনিয়াম তো জার্মেনিয়াম, আর্সেনিক তো আর্সেনিক, গ্যালিয়াম তো গ্যালিয়াম, সেমিকন্ডাক্টর বাইরে থেকে তুমি কোনো ইম্পিউরিটি অ্যাড করনি, কোনো কিছু ফরেন মেটেরিয়াল অ্যাড করনি, সেই অবস্থায় যে সেমিকন্ডাক্টরটা থাকে তাকে বলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ভালো করে আমার কথাটা বুঝে নেই, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে কোনো রকম কোনো তুমি বাইরে থেকে অ্যাড করনি, সেই অবস্থায় কতটা ইলেকট্রিসিটি অবভিয়াসলি কম করবে, বাইরে থেকে কোনো কিছু অ্যাড করিনি।
বাইরে থেকে অ্যাড করলে তার কন্ডাক্টিভিটি বাড়বে, তো বাইরে থেকে না অ্যাড করলে তার কিন্তু সেটা কম হবে। তো অ্যাট রুম টেম্পারেচার এই অবস্থায় তার কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টর আর কোয়াইট লো। সিম্পল ব্যাপার, যে বাইরে থেকে তো কোনো কিছু অ্যাড করোনি, তাহলে রুম টেম্পারেচার দিতে হবে। টেম্পারেচার যদি কম রাখো তাহলে তার কন্ডাকশনটা কম হবে। যেরকম জার্মেনিয়াম বা সিলিকন, তার ক্ষেত্রে আমরা যদি পিওর সিলিকন বা জার্মেনিয়াম নিই তাহলে তার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাকশনটা কিন্তু অনেকই কম হবে। তুই এগুলো দেখে থাকবি যে এই জার্মেনিয়াম বা সিলিকন এগুলো কিন্তু আমরা বিভিন্ন রকমের যে ডিভাইস, যে ধর এই মোবাইল টোবাইল এইসব, যে মোবাইল ফোবাইল যে এইসব যে আমরা ইউজ করি, হ্যাঁ অনেক কম্পিউটার ইউজ করি, এই সব জায়গায় কিন্তু যে সমস্ত মাইক্রো প্রসেসর লাগানো থাকে সেগুলো কিন্তু বেশিরভাগ জার্মেনিয়াম সিলিকন এই সমস্ত জিনিস দিয়ে তৈরি করা। তো তার কারণ একটাই, যে এখানে যে মলিকিউলগুলো আছে তাদেরকে এক্সাইট করতে গেলে এনার্জি লাগে, কিন্তু অত বেশিও লাগে না, কম লাগে। কম ইলেকট্রিসিটি কন্ডাকশন হওয়াটাই ভালো, বেশি ইলেকট্রিসিটি কন্ডাকশন হলে কিন্তু এখানে অনেক সমস্যা রয়েছে। তো সেই জন্যে এইসব জায়গায় কিন্তু সেমিকন্ডাক্টরটাই, এরকম ব্যাপারটা নয় যে সেমিকন্ডাক্টরকে সবসময় ভালো কন্ডাক্টর করতে হবে, এরকম ব্যাপারটা নয়। সেমিকন্ডাক্টরেরও তার নিজস্ব কিছু ইউজ আছে। এমন অনেক জায়গা রয়েছে যেখানে অল্প কারেন্ট গেলেই ভালো, সেসব জায়গায় এই সেমিকন্ডাক্টর ইউজ করা হয়। এবং এটা ভাবলে অবাক হয়ে যাবি যে সারা পৃথিবীতে সিলিকন, জার্মেনিয়াম, পিওর সিলিকন এবং পিওর জার্মেনিয়ামের ইউজ লাস্ট 10 বছরে প্রায় 300%, মানে যা আগে ছিল তার 300 টাইমস তার ইনক্রিজ করে গেছে, ডিউ টু দিস মোবাইল ফোন। মোবাইল ফোনের জন্য এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য, কম্পিউটার ইউজের জন্য সিলিকন এবং জার্মেনিয়ামের ইউজ কিন্তু সবসময় বেড়ে গেছে। এবং মেমারি চিপস থেকে শুরু করে, মেমারি কার্ড থেকে শুরু করে, এই আমরা যে সিম কার্ড ইউজ করি, এই সমস্ত জায়গায় কিন্তু জার্মেনিয়ামের মেটাল ইউজ করা হয়। জার্মেনিয়াম মেটাল দিয়ে কিন্তু এই চিপগুলো বানানো হয়, যেগুলো মেমারি চিপও বটে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু খুব কম ইলেকট্রিসিটি কন্ডাকশন করে। এটা নিয়ে আমি আরও ডিটেলে জানি না, কিন্তু আমি পড়ছিলাম এক জায়গায় যে কিভাবে করে টরে, তবে অর্ধেক জিনিসই বুঝতে পারিনি। এনিওয়ে, তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কথা বললাম, যারা পিওরেস্ট ফর্মে রয়েছে, কোনো কিছুই কিন্তু তার মধ্যে দেওয়া হয়নি। কিন্তু আর একটা টাইপ, এক্স্যাক্টলি আর একটা টাইপের কথা আমরা বলতে চাই, যেখানে কিনা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে বাইরে থেকে কিছু মেশানো হবে। দেখ, অ্যাডিং স্মল অ্যামাউন্ট অফ ইম্পিউরিটি টু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ইজ নোন অ্যাজ ডোপিং। ডোপিং মানে কি না, ডোপিং মানে হচ্ছে যে এই যে প্রসেসটা, যে প্রসেসে করা হচ্ছে, যে একটা ধর জার্মেনিয়াম আছে, তার মধ্যে তুমি এর মধ্যে আর্সেনিক মেশাচ্ছ। তো এই প্রসেসটা যেটা তাকে বলে ডোপিং। আর যেটা তুমি দিচ্ছ তার নাম হচ্ছে কি, মনে রাখবি, তার নাম হচ্ছে ডোপ্যান্ট। মানে হচ্ছে যেটা ইম্পিউরিটিটা অ্যাড করছো, যে ইম্পিউরিটিটা আমি ওখানে ইউজ করছি, দ্যাট ইজ নোন অ্যাজ ডোপ্যান্ট। আর যে প্রসেসটা করা হচ্ছে, যে প্রসেসের থ্রু দিয়ে করা হচ্ছে, সেই প্রসেসটার নাম হচ্ছে কি না, ডোপিং। তো আমরা বিভিন্ন রকমের ডোপিং এজেন্ট হতে পারে, তার উপরে বেস করে আবার সেমিকন্ডাক্টরকে দুভাগে ভাগ করা যেতে পারে। তাহলে আমরা বাইরে থেকে কিছু মেটেরিয়াল ইউজ করতে পারি। এই ধরনের সেমিকন্ডাক্টরকে বলে কি, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক মানে কি, মানে হচ্ছে যে তার মধ্যে কোনো পিওর, এখানে জার্মেনিয়াম, তার সাথে আর্সেনিক মিশিয়ে দিলাম। জার্মেনিয়াম আর্সেনিক যখন মিশিয়ে দিলাম তখন কিন্তু সেটা একটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হয়ে গেল, কারণ জার্মেনিয়াম ছিল। এটা হচ্ছে সেমিকন্ডাক্টর, তার সাথে আমি এটা হচ্ছে ডোপ্যান্ট নিয়ে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর সেখান থেকে আমরা পেয়ে গেলাম। তো খুব সিম্পল ব্যাপার, এমন কিছু জটিল ব্যাপার নয়, বাইরে থেকে এরকম। এখন ঘটনাটা হচ্ছে
যে ডোপ্যান্টটা আবার বিভিন্ন রকমের হতে পারে, আমি তোকে সেটা নিয়ে বলছি যে ডোপ্যান্ট কত রকমের টাইপের হতে পারে। ডোপ্যান্ট আবার দু রকমের হতে পারে, চল সেটা আমি দেখি যে কিরকম ধরনের জিনিস দিয়ে তুমি ডোপ করতে পারো, কিরকম ধরনের জিনিস তুমি অ্যাড করতে পারো সেটা এবারে দেখ। কিরকম ধরনের জিনিস আমি অ্যাড করতে পারি না, ডোপিং দেখ আমরা ডোপিংটা দুভাবে করতে পারি। একটা হচ্ছে কি না ইলেকট্রন রিচ ইম্পিউরিটি, মানে যার মধ্যে তুই দিচ্ছিস তার চাইতে বেশি ইলেকট্রন আছে এরকম ধরনের কোনো মেটেরিয়াল দিয়ে তুই ডোপিং করতে পারিস, তাকে বলে ইলেকট্রন রিচ ইম্পিউরিটি দিয়ে ডোপিং করা। আর একটা হচ্ছে কি না ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইম্পিউরিটি দিয়ে তুই ডোপিং করতে পারিস। ইলেকট্রন রিচ একটা, ইলেকট্রন ডেফিসিয়েন্ট একটা, মানে যাকে তুই ডোপিং করবি তার চাইতে কম ইলেকট্রন আছে সেটা দিয়ে ডোপিং করবি। আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধর কথার কথা যে জার্মেনিয়াম, তার বাইরের সেলে একটা, দুটো, তিনটে, চারটে ইলেকট্রন আছে, 4 ইলেকট্রন আছে জার্মেনিয়ামে। তুই এর মধ্যে আর্সেনিক দিয়ে দিবি। আর্সেনিকের কটা ইলেকট্রন আছে? 1 2 3 4 5টা ইলেকট্রন আছে, এর মধ্যে 5টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন আছে। তাহলে এটা তুই ইলেকট্রন রিচ ইম্পিউরিটি দিলি, ইলেকট্রন রিচ ইম্পিউরিটি এটা হয়ে গেল। আবার ধর জার্মেনিয়াম আছে, তার মধ্যে তুই বোরন দিলি, বোরনের বাইরের সেলে কটা? একটা, দুটো, তিনটে ইলেকট্রন আছে, এর বাইরের সেলে 3টে ইলেকট্রন আছে, 3 ইলেকট্রন, এইটা এর মধ্যে দিবি। তাহলে এখানে কিন্তু ইলেকট্রন কম আছে যার, একে বলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইম্পিউরিটি, যে বোরন দিয়ে যখন তুই এই ডোপিংটা করছিস। একদম সিম্পল ওয়েতে যা, একদম বোঝার চেষ্টা কর, একেবারে জটিল কোনো ব্যাপারই নয়, যে যাকে তুই ডোপিং করছিস তার চাইতে বেশি ইলেকট্রন আছে বাইরের সেলে, এরকম জিনিস দিয়ে তুই ডোপ করিস তাহলে ইলেকট্রন রিচ ইম্পিউরিটি হয়ে গেল। আর যাকে তুই ডোপিং করবি তার চাইতে কম ইলেকট্রন আছে এরকম দিয়ে যদি তুই করিস তাকে বলে ইলেকট্রন ডেফিসিয়েন্সি ইম্পিউরিটি। ব্যাস। তো এই দুটো টাইপ নিয়ে আমরা আলোচনা করব, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার পারপাসে এবং পরীক্ষাতে দেয়। তাহলে ধরা যাক আমার কাছে গ্রুপ 14 এর কোনো এলিমেন্ট আছে। গ্রুপ 14 এর মানে সিলিকন হতে পারে কিংবা ধর জার্মেনিয়াম হতে পারে। এদের বাইরের সেলে কটা করে ইলেকট্রন আছে? 4টে করে ইলেকট্রন আছে। অবভিয়াসলি এরও বাইরের সেলে 4টে করে ইলেকট্রন আছে। তো এই 4টে করে ইলেকট্রন যে আছে তাকে তুই কি করবি না, তুই ফসফরাস বা আর্সেনিক গ্রুপ 15 দিয়ে ডোপ করবি। গ্রুপ 14 কে তুই গ্রুপ 15 দিয়ে ডোপ করবি। গ্রুপ 15 এ আর্সেনিক, ফসফরাস, অ্যান্টিমনি এইসব আছে। এদের বাইরের সেলে কটা করে ইলেকট্রন আছে? 5টা করে ইলেকট্রন আছে। তো এইগুলো দিয়ে যদি তুই ডোপ করিস তাহলে তুই ইলেকট্রন রিচ ইম্পিউরিটি দিয়ে ডোপ করলি, যেটা তোকে ছবিতেও দেখানো হচ্ছে। দেখ যে সিলিকন, জার্মেনিয়াম এর মধ্যে কিন্তু বাইরে থেকে ফসফরাস বা আর্সেনিক যদি এইসব যদি তুই অ্যাড করতে থাকিস তাহলে ইলেকট্রন রিচ ইম্পিউরিটি দিয়ে তুই এই ডোপটা করবি। এই ডোপটা করার পরে, ইলেকট্রন রিচ ইম্পিউরিটি দিয়ে ডোপটা করার পরে পরবর্তী অবস্থাটা আমি এবার তোকে বলছি, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এখানে দেখ একটা ছবি দেওয়া রয়েছে, সেই ছবিতে ধর সিলিকন আছে, তার বাইরে সেলে 4টে ইলেকট্রন আছে। ধর এরকম সিলিকন, এখানে সিলিকন 1টা, 2টো, 3টে, এই সিলিকন এটা ধর সিলিকন, তাহলে তার বাইরের সেলে কটা ইলেকট্রন আছে? 1টা, 2টো, 3টে, 4টে। এইবারে বাইরে থেকে কোথা থেকে একটা আর্সেনিক তুই এখানে নিয়ে এসে বসিয়ে দিবি। এখানে এটা ধর সিলিকন, এইটা ধর আর্সেনিক। তাহলে আর্সেনিকের কটা ইলেকট্রন আছে? 1টা, 2টো, 3টে, 4টে তো যেরকম আছে আছেই, প্লাস এই দেখ এইখানটায় একটা গোল করে একটা ইলেকট্রন রাখা রয়েছে, মানে এই ইলেকট্রনটা হচ্ছে কি এক্সেস, এই ইলেকট্রনটা হচ্ছে এক্সেস। ওই ইলেকট্রনটাই কিন্তু কি করবে না, এন্টায়ার ক্রিস্টালের মধ্যে যত এরকম তুই ডোপিং করবি তত যে এক্সেস ইলেকট্রনগুলো হবে, ওই এক্সেস ইলেকট্রনগুলো কিন্তু হেল্প করবে ফর দ্য কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি। ওখানে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন বেড়ে গেল, তুই ডোপ করে দিয়েছিস, ফ্রি ইলেকট্রনটা আরো ইনক্রিজ করে গেল। তো দেখ তুই ওই ইলেকট্রনটা কিন্তু ওই ক্রিস্টালটার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায়, ওই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের দিকে ইলেকট্রনগুলো যেতে হেল্প করবে। তো খুব সিম্পল ব্যাপার, ইজি ব্যাপার, যে
আমরা যদি ইলেকট্রন রিচ ইম্পিউরিটি দিয়ে করি তাহলে সেখানে কিন্তু ইলেকট্রন বেড়ে যাচ্ছে। এবং এই ধরনের যে সিলিকনকে যখন 15 নম্বর এলিমেন্ট দিয়ে বা কোনো হাই ইলেকট্রন রিচ দিয়ে করা হয় তখন তাকে বলে কি, সেই ধরনের কন্ডাক্টরকে বলে এন টাইপ কন্ডাক্টর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এন টাইপ কন্ডাক্টর কাদেরকে বলে না, ইলেকট্রন রিচ ইম্পিউরিটি দিয়ে তুমি যখন এটাকে করবে, ইলেকট্রন রিচ ইম্পিউরিটি দিয়ে যখন তুমি ডোপ করবে তখন তাকে বলে কি, তখন তাকে বলে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো এন টাইপ সেমিকন্ডাক্টর আমি তোকে বোঝালাম, ইনক্রিজ ইন নেগেটিভলি চার্জ ইলেকট্রন, ইলেকট্রন কিন্তু এখানে বেড়ে যাচ্ছে, নেগেটিভ চার্জ ইলেকট্রন কিন্তু এখানে ইনক্রিজ করে যাচ্ছে, এবং নেগেটিভলি চার্জ ইনক্রিজ করে যাওয়া মানে হচ্ছে, সেই জন্যই এন টাইপ নাম দেওয়া হয়েছে, এটার নাম দেওয়া হয়েছে এন টাইপ ইলেকট্রন। এবং তার মানে পরিষ্কার ব্যাপার যে সেমিকন্ডাক্টর দ্যাট ইজ ডোপড উইথ ইলেকট্রন রিচ ইম্পিউরিটি ইজ কল্ড এন টাইপ সেমিকন্ডাক্টর। তাকেই কিন্তু এন টাইপ সেমিকন্ডাক্টর বলে, যেখানে ইলেকট্রন রিচ কোনো ইম্পিউরিটি দিয়ে আমরা ডোপ করছি, ইলেকট্রন বেশি আছে এমন ইম্পিউরিটি দিয়ে ডোপ করছি। এবার আমরা চলে আসছি আর একটা টাইপ, যেটা কিনা ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইম্পিউরিটি। ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইম্পিউরিটি, দেখ সিলিকন জার্মেনিয়াম ছিল, সিলিকন জার্মেনিয়াম, সিলিকন জার্মেনিয়াম, এদের তো বাইরে সেলে কটা ইলেকট্রন ছিল, 4টে ইলেকট্রন, 4টে ইলেকট্রন। একেবারে তুই ডোপ করছিস কি দিয়ে, বোরন দিয়ে। দেখ বোরন দিয়ে, বোরনের বাইরে সেলে কটা, 1টা 2টো 3টে ভ্যালেন্স ইলেকট্রন, 3 ভ্যালেন্সের ইলেকট্রন। তো 3টে ভ্যালেন্সের ইলেকট্রন মানে ইলেকট্রন কম আছে এরকম কাউকে দিয়ে তুই ডোপ করছিস। এরকম ধরনের ডোপ করার পরে যে কন্ডাক্টরটা হবে সেটাকে কি বলে, পি টাইপ। এন টাইপ মানে ইলেকট্রন বেশি আছে, পি টাইপ মানে পজিটিভ বেশি আছে। তো পি টাইপ সেমিকন্ডাক্টর, যেটা কিনা নিচে তুই দেখতে পাচ্ছিস, সে পি টাইপ সেমিকন্ডাক্টর। এবং এখানে ইলেকট্রিসিটি কন্ডাকশন হবে কিভাবে সেটাও আমি তোকে দেখাচ্ছি, ইলেকট্রিক কন্ডাকশন হবে কিভাবে। দেখ একটা আসছে, একটা বোরন এরকম চলে এলো, ওখানে কিন্তু একটা পজিটিভ ভ্যাকেন্সি বা ইলেকট্রনের একটা ভ্যাকেন্সি তৈরি হবে। এই ভ্যাকেন্সিটা আমি তোকে দেখাচ্ছি। এই জায়গাটায় ধর একটা, সব জায়গায় ধর সিলিকন আছে, তার 1টা 2টো 3টে 4টে ইলেকট্রন আছে, কিন্তু এখানে যেই একটা বোরন চলে আসবে তার 1টা 2টো 3টে ইলেকট্রন থাকবে। তো এই জায়গাটায় একটা ভ্যাকেন্সি তৈরি হবে। এই ভ্যাকেন্সিটাকে কভার করার জন্য একটা ইলেকট্রন এখানে চলে আসবে, আবার সেখানে ভ্যাকেন্সি হবে। ওই ভ্যাকেন্সিটাকে কভার করার জন্য আবার একটা ইলেকট্রন আসবে, সেখানে ভ্যাকেন্সি হবে। ওই ভ্যাকেন্সিটাকে কভার করার জন্য একটা ইলেকট্রন আসবে। একটা ভ্যাকেন্সি যেই হবে ওটাকে কভার করার জন্য একটা ইলেকট্রন ওখানে আসবে, আবার সেই জায়গাটায় ভ্যাকেন্সি হয়ে যাবে, সেখানে আবার ওই পরে ইলেকট্রনটা আসবে। এরকম করে দেখা যাবে যে একদিক থেকে আরেক দিকে কিন্তু ইলেকট্রনের ফ্লো হতে থাকবে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, তুই পড়ে দেখবি, বুঝতে পারবি ভালোভাবে যে যেই মাত্র বোরন তুই দিবি ওখানে ইলেকট্রন একটা কমে গেল, ভ্যাকেন্সি হয়ে গেল। তো ইলেকট্রন ওই ভ্যাকেন্সিটা কভার করার চেষ্টা করবে, ইলেকট্রন পাশ থেকে, যেখান থেকে ইলেকট্রন আছে সেখান থেকে ওখানে চলে আসবে। তো যেখান থেকে চলে এলো ওখানে আবার ভ্যাকেন্সি হয়ে গেল, তাহলে তার পাশের ইলেকট্রনটা চলে আসবে। এরকম ভাবে পর পর ইলেকট্রন যেতে 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 দেখা যাবে যে পুরো এন্টায়ার ক্রিস্টালটা একদিক থেকে আরেক দিকে ইলেকট্রনের ফ্লো হয়ে গেল। একে বলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইম্পিউরিটি, বা ইলেকট্রন কম আছে এমন ইম্পিউরিটি দিয়েই কিন্তু এটাকে করা যেতে পারে। একে বলে পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর, দিস হোলস, হোলস মানে কি, মানে ভ্যাকেন্সি, vacancy responsible for the electrical conduction or electrical conduction বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। এর নাম দেওয়া হয়েছে পি টাইপ সেমিকন্ডাক্টর। তো আমি তোকে বললাম যে এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর কি জিনিস এটা বললাম। তো দেখ মেটালের, দেখ একটা জিনিস, একটা প্রশ্ন অনেকবার দিয়েছে যেটা স্টুডেন্টরা ঠিক বুঝতে পারে না, আমি তোকে বলছি এই প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করছি, কারণ এই কোশ্চেনটা দরকারি কোশ্চেন। সেটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ মেটালস ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার। যত তুই একটা মেটালের টেম্পারেচার বাড়াবি
তার কন্ডাক্টিভিটি কিন্তু কমে যায়। কিন্তু সেমিকন্ডাক্টর যদি হয় তাহলে তার টেম্পারেচার বাড়ালে কি হয়, ইনক্রিজের সাথে এটা ইনক্রিজ করে। প্রশ্নটা আগে বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে যে মেটালও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, সেমিকন্ডাক্টরও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, পিওর অবস্থাতেও করে, কম করে কিন্তু করে। তো বলা হচ্ছে যে টেম্পারেচার যদি তুমি বাড়িয়ে দাও তাহলে মেটালের কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাকশনটা কমে যাবে, কিন্তু সেমিকন্ডাক্টর হলে তার কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাকশনটা কি হবে না, বেড়ে যাবে। এখন এই মেটালের যে কমে যাওয়ার বিষয়টা সেটা কেন হয়, আর সেমিকন্ডাক্টরেরই বা বেড়ে যাওয়ার ব্যাপারটা কেন হয়? দেখ, যত টেম্পারেচার তুই বাড়াবি তত কি হয় না, ওর মধ্যে যে অ্যাটমস গুলো থাকে সেই অ্যাটমস গুলো কিন্তু কি হয় না, ওখানে নর্মালি তারা কিন্তু ভাইব্রেট করতে থাকে। মেটাল হলে তার মধ্যে যে অ্যাটম গুলো থাকে, এই অ্যাটম গুলো যেটা এখন ছবিতে তুই দেখতে পাচ্ছিস, ওই অ্যাটম গুলো ভাইব্রেট করতে থাকে। ভাইব্রেট করতে থাকলে কি হয় না, এই ইলেকট্রন গুলোর যে মুভমেন্ট সেটা হিন্ডার্ড হয়। ইলেকট্রনিক মুভমেন্ট শুড বি হিন্ডার্ড, এটাকে বলে ইলেকট্রনিক মুভমেন্ট হিন্ডার্ড। ইলেকট্রনিক মুভমেন্টটার অবস্ট্রাকশন আছে, অ্যাটম গুলো এদিক সেদিক নড়াচড়া করছে, ইলেকট্রন গুলো ঠিক ভালোভাবে ফ্লো করতে পারে না তার মধ্যে দিয়ে। অ্যাটম গুলো চুপচাপ থাকলে তার মধ্যে দিয়ে ইলেকট্রন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল। কিন্তু মেটালের সবসময় তুই এরকম ফিজিক্সেও পড়ে থাকবি যে টেম্পারেচার বাড়ালে রেজিস্ট্যান্সটাও বাড়ে। রেজিস্ট্যান্স বাড়ে মানে কি না, ইলেকট্রন যাবে না, বাধা পাবে। তো সব সময়তেই এটা মনে রাখবি যে টেম্পারেচার যদি বাড়ানো যায় মেটালের কিন্তু কন্ডাকশনটা কমে যায়। কোনো মেটাল যখন হিটেড হয়, কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, একদম ঠান্ডা অবস্থায় তারটা যখন ছিল তখন কারেন্ট ফ্লোটা ভালো হবে, আস্তে আস্তে তারটা যখন গরম হবে তখন কিন্তু কন্ডাকশনটা, তার রেটটা কমে যাবে, কন্ডাকশনটা ডিক্রিজ করে যাবে। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই ব্যাপারটা হয় না। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় না, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে এনার্জি গ্যাপটা থাকে, এই যে এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এখানে ইলেকট্রন আছে। তো এইখানে যে গ্যাপটা আছে, যদি টেম্পারেচার দেয়া যায় তাহলে এই কথা আমি আগেও বলেছি যে টেম্পারেচার দিলে কি হবে, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলো কিন্তু ভালো জাম্প করে যেতে পারবে। এখানে টেম্পারেচার দিলে সুবিধা আছে, মেটালে এই সুবিধা নেই, কারণ মেটালে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কোনো গ্যাপ নেই, ওখানে কোনো ফরবিডেন গ্যাপ নেই। তো ন্যাচারালি ওখানে যেহেতু কোনো ফরবিডেন গ্যাপ নেই, ন্যাচারালি ওখানে তো প্রশ্নই আসছে না যে টেম্পারেচার দিলে সেখানে কোনো রকম কোনো ফেসিলিটি পাওয়ার ব্যাপার নেই। ওখানে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ, মেটালের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ, যেটা কিনা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে অ্যাডভান্টেজ। এই কথাটা মনে রাখিস, এই বিষয়টা মাথায় রাখিস। আমি তোকে ছবিতে দেখালাম যে বিষয়টা কেন হয় না হয় সেটার কথা আমি তোকে বললাম। সুতরাং আমরা একটা প্রপার্টি নিয়ে আলোচনা করলাম, যে প্রপার্টিটা হচ্ছে কি না, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর নন কন্ডাক্টর ইত্যাদি কথা বললাম। লাস্ট এই চ্যাপ্টারের টপিক যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি। তো সেখানে ম্যাগনেটিক প্রপার্টির মধ্যে আমাদের ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্সের ম্যাগনেটিক প্রপার্টির কথা বলা রয়েছে। ম্যাথমেটিক্যাল ফর্ম আমি যদিও ওখানে দিয়েছি, কিন্তু দরকার লাগবে না সেই অর্থে। কিন্তু কি কি ব্যাপার হয় না হয় সে ব্যাপারটা কিন্তু অবশ্যই তোকে জানতে হবে, কারণ এখানে ভিতর থেকে কোশ্চেন দেয়। সরি, তো আমি সেই ব্যাপারটা বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, এবং সেখানে কিন্তু এটা হলেই কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হবে। ম্যাগনেটাইজেশন অফ দ্য মেটেরিয়াল, প্রথমে আমরা এই জিনিসটা পড়তে চাইছি। ম্যাগনেটাইজেশন অফ মেটেরিয়াল মানে হচ্ছে প্রত্যেকটা মেটেরিয়ালের মধ্যে যে অ্যাটম আছে
এই অ্যাটমের মধ্যে কিন্তু ইলেকট্রন আছে, নিউক্লিয়াস যেরকম আছে তার মধ্যে ইলেকট্রন রয়েছে। তো তুই যেমনটা ছবিতে দেখতে পাচ্ছিস যে ইলেকট্রনগুলো রোটেট করলে, ইলেকট্রনগুলো রোটেশন মানে তার দু রকমের রোটেশন আছে, নিউক্লিয়াসের চারিধারে, এবং এখন যেটা দেখতে পাচ্ছি স্পিনিং মোশন, মানে নিজের অ্যাক্সিসের উপরে স্পিন করছে। তো যেটা দেখছিস তুই অ্যাক্সিসের উপর স্পিন করার ফলে সে কি হয় না, সে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে। ইয়েলো কালার অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, ওটাই হচ্ছে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। তো ওটা নর্থ পোল সাউথ পোল এরকম ধরনের একটা টাইনি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এই টাইনি ম্যাগনেটিক ফিল্ড যে কোনো ইলেকট্রন তৈরি করে, কিন্তু যদি পেয়ার্ড ইলেকট্রন থাকে বা একটা অ্যাটমের অনেক ইলেকট্রন আছে, তারা একে অপরের যে ম্যাগনেটিক ফিল্ড, সে একে অপরের ম্যাগনেটিক ফিল্ডকে কি করে দেয়, ক্যান্সেল করে দেয়। তার কোনো নেট ডাইপোল মোমেন্ট থাকে না বা নেট কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকেই না। সেই জন্য অ্যাটমের মধ্যে ইলেকট্রন যদিও থাকে, কিন্তু ইলেকট্রনগুলো কিন্তু কখনোই তার ম্যাগনেটিক প্রপার্টিটা শো করতে পারে না। আমার কথাটা ভালো করে শোন, বোঝ, তারপরে বলবি। ধরা যাক হিলিয়াম, আমরা এখানে একটা এক্সাম্পল নিচ্ছি হিলিয়াম। তাতে দুটো ইলেকট্রন আছে, একটা ক্লকওয়াইজ রোটেট করছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে। তো একটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটা উপরের দিকে অ্যারো, আর একটার জন্য ম্যাগনেটিক ফিল্ডের নিচের দিকে অ্যারো, যার ফলে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট সেখানে হয়ে যাচ্ছে কি, জিরো। কিন্তু যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে তার যে ম্যাগনেটিক ফিল্ড সেটাকে কিন্তু ক্যান্সেল করতে পারবে না। যত পেয়ার্ড ইলেকট্রন থাকবে একে অপরকে ক্যান্সেল করে দেবে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তার ক্ষেত্রে এই ক্যান্সেল করতে পারবে না। তার ক্ষেত্রে ম্যাগনেটিক প্রপার্টিটা থাকার কথা। কিন্তু নেট ম্যাগনেটিক প্রপার্টি কি করে থাকবে? যত আনপেয়ার্ড ইলেকট্রন আছে তার তো বিভিন্ন ডাইরেকশনে সেটা থেকে যাবে, বিভিন্ন ডাইরেকশনে তার ম্যাগনেটিক ডোমেনগুলো থাকবে। ডোমেন মানে হচ্ছে যে যেগুলো কিনা ওই ম্যাগনেটিক ফিল্ডটা বিভিন্ন ডাইরেকশনে থাকবে। তো বিভিন্ন ডাইরেকশনে যখন থাকবে তখন সেখানে কিন্তু তুই তার ম্যাগনেটিক মোমেন্টটা পাবি না। তাহলে কি করতে হবে না, এক্সটার্নাল একটা ম্যাগনেটিক ফিল্ড সেখানে দিতে হবে। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কি করবে না, ওই যে ভিতরে যে বিভিন্ন যে ম্যাগনেটিক ফিল্ডগুলোকে ছিল সেগুলোকে একই ডাইরেকশানে নিয়ে চলে আসবে। এবং একই ডাইরেকশানে নিয়ে চলে আসলে দেখ যে এই যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, এই যে মাথাগুলো বিভিন্ন দিকে করে রয়েছে, এটা এদিকে করে রয়েছে, অনেক আনপেয়ার্ড ইলেকট্রন আছে, প্রত্যেকের কিন্তু কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, কেউ এই সাইডে কেউ এই সাইডে কেউ এদিকে, যেদিকে খুশি এরকম করে রয়েছে। তাহলে তো এর নেট ম্যাগনেটিক মোমেন্ট পাবি না। দেখ প্রবলেমটা বোঝার চেষ্টা কর। অনেকে বলে যে ডায়াম্যাগনেটিক মানে তার কোনো ম্যাগনেটিক মোমেন্ট নেই, বুঝলাম। প্যারাম্যাগনেটিক মানে তার ম্যাগনেটিক মোমেন্ট আছে, কিন্তু না, এই কথাটা ঠিক নয়। এই কথাটা তোকে বুঝতে হবে। প্যারাম্যাগনেটিক মানে তার ম্যাগনেটিক মোমেন্ট আছে এরকম ব্যাপারটা কেউ বলছে না। প্যারাম্যাগনেটিক মানে তো অনেক রকমের হতে পারে, তার মধ্যে তো একটা অ্যাটম নেই, তার মধ্যে তো গাদা গাদা অ্যাটম আছে, প্রত্যেকের তো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। একটা তুই লোহার রড নিবি, আমার কথাটা বোঝার চেষ্টা কর, প্লিজ পে অ্যাটেনশন, ব্যাপারটা ভালো করে বোঝ। যে প্যারাম্যাগনেটিকের বইতে বুড়ি বুড়ি সব বইতে লেখা রয়েছে, যত বই দেখবি সবেতে লেখা রয়েছে, কি লেখা রয়েছে, প্যারাম্যাগনেটিক মানে যাদের ম্যাগনেটিক মোমেন্ট থাকে, ডায়াম্যাগনেটিক মানে যাদের ম্যাগনেটিক মোমেন্ট নেই। কিন্তু ব্যাপারটা এত ইজি নয়। প্যারাম্যাগনেটিক মানে তার ম্যাগনেটিক মোমেন্ট থাকবেই, তার মানে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে যে একটা অ্যাটমের মধ্যে অনেকগুলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে পারে, যেরকম সেরকম একটা মেটাল রড নিলে তার মধ্যে তো অনেক মেটাল অ্যাটমে থাকতে পারে। তো অনেক মেটাল অ্যাটম যদি থাকে, তার যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তার আনপেয়ার্ড ইলেকট্রনের যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন সে তো বিভিন্ন ডাইরেকশনে হতে পারে, এইদিকে এইদিকে এরকম হতে পারে। আনপেয়ার্ড ইলেকট্রন থাকলেই তার ম্যাগনেটিক মোমেন্ট থাকবে এরকম কোনো কথা আছে? বাধ্যবাধকতা আছে? তুই একটা কি করতে হবে না, এক্সটার্নাল ম্যাগনেট নিতে হবে, এক্সটার্নাল ম্যাগনেট নিতে হবে। এক্সটার্নাল ম্যাগনেট নিলে কি হবে না, তার যে ইন্টেন্সিটি সে কি করবে না, ওগুলোকে একই অ্যালাইনমেন্টে নিয়ে আসার চেষ্টা করবে। এই যে ডাইরেকশনগুলোকে একই দিকে নিয়ে আসার চেষ্টা করবে। যত তুই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বাড়াবি, তত কি করবে না, ও একই দিকে নিয়ে আসবে। তখন তুই ম্যাগনেটিক ফিল্ড, তার যে ম্যাগনেটিক স্ট্রেংথটা যেটা সেটা পাবি।
না হলে কিন্তু পাবি না, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ইউজ করা ছাড়া তুই পাবি না। তুই পুরানো জিনিস নিজে মাথায় মনে করার চেষ্টা করবি, যে জিম্যান এফেক্ট বলে একটা এফেক্ট ছিল, অ্যাটমিক স্ট্রাকচার পড়েছিস, যাকে সেসব ভুলে গেছিস ছেড়ে দে, আমি অত বলতে চাই না, কিন্তু আমি সেটা একটাই কথা বলতে চাই যে জিম্যান যখন করেছিলেন তখন একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড নিয়েছিলেন, নিয়ে এই ডোমেনগুলোকে বা এই ম্যাগনেটিক ফিল্ডগুলোকে সেগুলোকে একটা ডাইরেকশনে করার চেষ্টা করেছিলেন, যাতে করে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটাকে বাড়িয়ে ফেলেছিলেন, এবং যার ফলে স্পেকট্রাল লাইনগুলো ভেঙে গিয়েছিল। পি অরবিটাল 3টে, ডি অরবিটাল 5টা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখান থেকেই এসছে। যাক সে আলাদা কথা। তো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটাইজেশন কিন্তু সেই কারণে ইম্পর্টেন্ট। বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড যায়, একটা অ্যাটম কিন্তু তার কোনো ম্যাগনেটিক মোমেন্ট থাকে না। বলতে বাধ্য হচ্ছি যে এসব কথা বইতে লেখা আছে যে ম্যাগনেটিক মোমেন্ট, বাজে কথা, ফালতু কথা লেখা আছে, এসব মানে হয় না। কোনো একটা অ্যাটমের কোনো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেন্থ থাকে না। একটা অ্যাটমে যত ইলেকট্রন থাকে সেগুলো একই ডাইরেকশন থাকে না, কখন থাকে না থাকে আমি তোকে সব কথা বলছি, প্যারাম্যাগনেটিকের কেসটা আমি তোকে বোঝাচ্ছি ডিটেলে, তাহলে তুই বুঝতে পারবি। ইন্টেন্সিটি অফ দ্য ম্যাগনেটাইজেশন, ইন্টেন্সিটি অফ বাইরে থেকে এক্সটেন্ড, হিয়ার টু মেজার হোয়াট এক্সটেন্ড দ্য ম্যাগনেটিক মেটাল ম্যাগনেটাইজ। তুই বাইরে থেকে কতটা স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ড ইউজ করছিস তার উপরে বেস করে কিন্তু সে কতটা ম্যাগনেটাইজ হচ্ছে বা কতটা ম্যাগনেটাইজ হচ্ছে না, তার ডোমেনগুলো একই ডাইরেকশনে আসছে কি আসছে না, সেই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখন আমরা দেখ যে it is defined as the magnetic moment developed per unit volume of the material placed in the magnetizing field। যে ম্যাগনেটিক মোমেন্ট ডেভেলপ করছে পার ইউনিট ভলিউমে, কতটা ডেভেলপ করছে একটা মেটেরিয়ালের মধ্যে, সেটাই হচ্ছে কি না ম্যাগনেটাইজিং ফিল্ড সেটাকে বলে। তো ম্যাগনেটাইজিং ফিল্ড বেশি হতে পারে, কম হতে পারে, সেটা ডিপেন্ড করছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা ম্যাগনেটাইজেশন দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে, যে পার ইউনিট ভলিউমে কতটা ম্যাগনেটিক মোমেন্ট আমরা পাচ্ছি। তুই ম্যাগনেটাইজেশন করবি, কিন্তু পার ইউনিট ভলিউমে কতটা ম্যাগনেটিক মোমেন্ট পাবি, সেটাই হচ্ছে কি ম্যাগনেটাইজেশন সেটাকে বলে। তো আমরা যদি অল্প পাই পার ইউনিট ভলিউমে, এই 1টা 2টো 3টে 4টে 5টা এরকম ডোমেনগুলোকে সোজা করতে পেরেছে, বাকি করতে পারেনি, এরকম যত করতে পারবে, যত বেশি করতে পারবে ততই ভালো। তো ম্যাগনেটাইজেশন এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ডাইরেকশন আছে, একটা ডাইরেকশন আছে অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি, এবং এটা একটা এসআই ইউনিট, এবং অ্যাম্পিয়ার পার মিটার হচ্ছে এর ইউনিট। আমি সেটাও বলে দিলাম, অ্যাম্পিয়ার পার মিটার হচ্ছে ম্যাগনেটাইজেশনের ইউনিট, কতটা ম্যাগনেটাইজ তুই করলি। আচ্ছা, ম্যাগনেটাইজেশন করার জন্যে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা আমি তোকে বলি। সেটা হচ্ছে যে ম্যাগনেটাইজেশন করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। ফ্লাক্স ডেন্সিটি মানে কি না, নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাসিং থ্রু ইউনিট এরিয়া নর্মালি ইজ নোন অ্যাজ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তো ইটস ভেক্টর কোয়ান্টিটি and it is denoted by symbol B। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি কি না, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে যে একটা মেটেরিয়াল আছে, তার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, এই যে লাইনগুলো যাচ্ছে ফিল্ড লাইন্স, তো তার ডেন্সিটি কতটা, মানে কত বেশি লাইন ওর পার ইউনিট ভলিউমের মধ্যে যাচ্ছে বা ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাই হবে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি সেটাকে বলে। যত বেশি যাবে তত তাকে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটা বাড়াতে পারবে, সিম্পল ব্যাপার। তো ম্যাগনেটাইজেশন করার জন্য এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যাকে তাকে ম্যাগনেটাইজেশন করা যায় না, করতে গেলে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ। এবারে আমি তোকে বলছি 3টে জিনিস আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, একটা হচ্ছে ডায়াম্যাগনেটিজম, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিজম, একটা হচ্ছে ফেরোম্যাগনেটিজম। ডায়াম্যাগনেটিজমে কি আছে আমার কথা ভালো করে তুই শোন, ছবিটা তুই দেখ, আমার কথাটা মনের কথাটা শোন। সেটা হচ্ছে যে ওখানে সবই পেয়ার্ড ইলেকট্রন রয়েছে। তো পেয়ার্ড ইলেকট্রন থাকলে কি হচ্ছে না, পেয়ার্ড ইলেকট্রন থাকলে একটা ইলেকট্রনকে কিন্তু ধরে টানছে নিউক্লিয়াস, এবং ইলেকট্রনটা তার একটা নর্মাল যে তার ফোর্স, যেটা যে অ্যাট্রাকটিভ ফোর্স যেটা, সেটা কিন্তু
নর্মালি নিউক্লিয়াস কি করে না একটা ইলেকট্রনকে ধরে টানে, যেটাকে বলে সেন্ট্রিপিটাল ফোর্স। আবার বলছি কথাটা ভালো করে, তুই আমার কথাটা শোন, একটুকু মন দে, তাহলে তুই বুঝতে পারবি যে ডায়াম্যাগনেটিক কোনো সাবস্ট্যান্সেরও ম্যাগনেটিক প্রপার্টি থাকতে পারে। এই ব্যাপারটা কিন্তু কোথাও কিন্তু ভালো করে পরিষ্কার করে বলা নেই। আমি তোকে ব্যাপারটা বলছি, তুই ভালো করে আমার কথাটা একটু শোন, তাহলে তুই বুঝতে পারবি যে কেন আমি বলছি যে ডায়াম্যাগনেটিক মানেও কিন্তু তার ম্যাগনেটিক প্রপার্টি। সব জায়গায় বইতে কি লেখা আছে আমি তোকে বলছি, সব জায়গায় বইতে লেখা আছে যে ডায়াম্যাগনেটিক তাদেরকে বলে যাদের নেট কোনো ম্যাগনেটিক প্রপার্টি থাকে না। ঠিক আছে, শুনলাম। এবারে আমি কি বলছি সেই কথাটা, আমার কথাটা তুই মন দিয়ে ভালো করে তুই শোন, তারপরে তুই বইটা পড়বি। বইতে লেখা আছে কিন্তু এমন ভাবে লেখা আছে তুই ব্যাপারটা তুই ঠিক মাথায় ঢুকবে না। আমি তোকে বিষয়টা তোকে বলছি। ধর একটা অ্যাটম রয়েছে, একটা অ্যাটম রয়েছে, তাতে দুটো ইলেকট্রন রয়েছে, এক পেয়ার্ড, একটা ক্লকওয়াইজ ঘুরছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তো ক্লকওয়াইজ যে সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, অ্যান্টি ক্লকওয়াইজ যে সেও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। এরকম যত পেয়ার্ড ইলেকট্রন আছে সবাই এরকম তৈরি করছে। তো অবভিয়াসলি তার কি হবে না, তার কোনো রকম কোনো কি থাকবে না, তার ম্যাগনেটিক প্রপার্টি থাকবে না, যেটা সব জায়গায় বইতে লেখা রয়েছে তার ম্যাগনেটিক প্রপার্টি থাকবে না। এ নিয়ে আমারও বক্তব্য যা, তার ম্যাগনেটিক প্রপার্টি থাকবে না, এইটুকু ঠিক আছে। কিন্তু এরপরেই একটা ব্যাপার চলে আসছে, সেটা কি না, এরপরে যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে এক্সটার্নাল যদি ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে রাখা যায়, এক্সটার্নাল একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, বাইরে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, সেই ফিল্ডের মধ্যে যদি রাখা যায় তাহলে ওই ফিল্ডটা কি করে না, আমি তোকে বলছি ভালো করে, এই কথাটা আমার ভালো করে শোন। এই একটা ইলেকট্রন রয়েছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি করে না, ইলেকট্রনকে ধরে টানে, যার নাম হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। আর এক্সটার্নাল একটা ম্যাগনেটিক ফিল্ড যখন দেয়া হয় তখন সেই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড সেটা ইলেকট্রনের ওপরে কাজ করে, এবং সেই ইলেকট্রনের ওপরে কাজ করে কিরকম ভাবে না, সেটা ক্লকওয়াইজ যদি হয়, এক্সটার্নাল ম্যাগনেটিক ফোর্স যেটাকে বলে লরেন্স ফোর্স, একটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, একটা হচ্ছে লরেন্স ফোর্স। তো যদি ইলেকট্রনটা ক্লকওয়াইজ যদি রোটেট করে, ক্লকওয়াইজ মানে কিরকম, এরকম, এটা হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ রোটেট করে, তখন কি হয়, সেন্ট্রিপিটাল ফোর্স যেদিকে হয় লরেন্স ফোর্সটা তার উল্টো দিকে হয়। আবার বলছি, ইলেকট্রনটা যখন ক্লকওয়াইজ রোটেট করে, সেন্ট্রিপিটাল ফোর্স এবং লরেন্স ফোর্স অপোজিট দিকে হয়। অপোজিট দিকে হওয়ার ফলে কি হয় না, নেট যে অ্যাট্রাকটিভ ফোর্স নিউক্লিয়াসের, সেই নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্সটা কি হয়ে যায়, কমে যায়, কারণ উল্টো দিকে একটা ফোর্স কাজ করছে। ফলে ইলেকট্রনটা আস্তে আস্তে ঘোরে। ইলেকট্রনটা আস্তে আস্তে ঘোরা মানে কি, অটোমেটিক্যালি তার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটাও কিন্তু কমে যায়। ধর এরকম হওয়ার কথা, সেটা কমে যাবে। কিন্তু আর একটা ইলেকট্রন আছে, সেই আর একটা ইলেকট্রন কি করছে, দেখ এখান থেকে ভালো করে ভিডিওটা দেখ, যে সেন্ট্রিপিটাল ফোর্স আছে আর ইলেকট্রন একটা ভেলোসিটি আছে। এবারে বাইরে থেকে আমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেবো, বাইরে থেকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এই দেওয়া হচ্ছে, দিলে কি হবে না, একটা নতুন ফোর্স আসবে, এটা লরেন্স ফোর্স বলে লেখা আছে, লরেন্স ফোর্স। লরেন্স ফোর্সটা কিন্তু জাস্ট দুভাবে কাজ করে, ক্লকওয়াইজ হলে উল্টো দিকে কাজ করে, নিউক্লিয়াসের উল্টো দিকে,
আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে নিউক্লিয়াসের দিকেই কাজ করে, একই দিকে কাজ করে। তো এটা অ্যান্টি ক্লকওয়াইজ হলে উল্টো দিকে কাজ করে, এই অ্যান্টি ক্লকওয়াইজ এটা উল্টো দিকে কাজ করছে, লালটা মানে হচ্ছে লরেন্স ফোর্স, অ্যান্টি ক্লকওয়াইজ উল্টো দিকে কাজ করছে, এবং উল্টো দিকে কাজ করার ফলে কি হবে না ইলেকট্রনের ভেলোসিটিটা কিন্তু কমে যাবে, মানে তার ম্যাগনেটিক ফিল্ড, তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেই ম্যাগনেটিক ফিল্ড মোমেন্টটা কি হবে না ডিক্রিজ করে যাবে, কমে যাবে, ম্যাগনেটিক ফিল্ড মোমেন্ট দেখ ডিক্রিজ করে গেল, কমে গেল। এবার আরেকটা ইলেকট্রন আছে সেটা ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে, তার জন্য যে লরেন্স ফোর্সটা সেটা একই দিকে হবে, দেখ এই যে লরেন্স ফোর্সটা ইয়েলো আর রেডটা একই দিকে যাচ্ছে, তার মানে অ্যাট্রাকটিভ ফোর্সটা বেড়ে যাচ্ছে নিউক্লিয়াসে অ্যাট্রাকটিভ ফোর্সটা বেড়ে গেলে ইলেকট্রনটা কিন্তু অনেক বেশি জোরে ঘুরবে, এবং তার ফলে কি হবে ম্যাগনেটিক প্রপার্টিটাও কিন্তু বাড়বে, ম্যাগনেটিক মোমেন্টটাও বাড়বে। ফলে ম্যাগনেটিক মোমেন্টটা একটার জন্য যা ম্যাগনেটিক মোমেন্ট, আর একটার জন্য ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু ক্যান্সেল হলো না, দুটো ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্ট একে অপরের সাথে ক্যান্সেল হলো না। আমি তোকে আবার একবার তোকে বলছি, এই ব্যাপারটা কিন্তু একটু জটিল ব্যাপার, এই ব্যাপারটা তোর বোঝার দরকার আছে। তুই সবসময় একটা জিনিসই মাথায় রাখবি, সেটা হচ্ছে কোনো ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্সকে যদি তুই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে রাখিস তাহলে তার ম্যাগনেটিক ফিল্ড থাকবে, তার ম্যাগনেটিক স্ট্রেংথ থাকবে, কারণ একটাই যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রনের জন্য যে ম্যাগনেটিক মোমেন্টটা হওয়ার কথা সেটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে দুজনের ইকুয়াল হয় না, অপোজিট হতে পারে কিন্তু ইকুয়াল হয় না। ফলে ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্সের আলটিমেটলি একটা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ থাকছে, ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্সের কোনো ম্যাগনেটিক মোমেন্ট থাকবে না এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে, এরকম নয়। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে তার ম্যাগনেটিক প্রপার্টি অবশ্যই থাকবে। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তুমি না যদি রাখো তাহলে থাকবে না, কিন্তু রাখলেই থাকবে। এই ব্যাপারটা কিন্তু ডায়াম্যাগনেটিজম বইতে লেখা আছে যে when an atom shows its magnetic property in presence of external magnetic field is called diamagnetic substance। তো তখন মনে হবে যা বাবা একটু আগেই বলছিল ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্সের কোনো ম্যাগনেটিক প্রপার্টি থাকে না, তো ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্সের ম্যাগনেটিক প্রপার্টি থাকে না, একটা ক্লকওয়াইজ ঘুরছে একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, এটাই তো ভালো ছিল। আবার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যখন দিলাম তখন তাহলে কোথা থেকে তার ম্যাগনেটিক প্রপার্টিতে চলে এলো, সে তো ক্যান্সেল করছিল, তার তাহলে কোথা থেকে চলে এলো, এই জায়গা থেকেই। যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হচ্ছে তখন ক্লকওয়াইজ যে রোটেট করছে তার জন্য লরেন্স ফোর্স একরকমের, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে তার জন্য লরেন্স ফোর্স আলাদা, তো দুটোর জন্য ডিফারেন্স হয়ে যাচ্ছে, লরেন্স ফোর্সের ডিফারেন্স হয়ে যাচ্ছে, এবং সেই জন্য ইলেকট্রনগুলো কিন্তু একই রকম ম্যাগনেটিক প্রপার্টি শো করছে না। এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্সের লরেন্স ফোর্স। এই দেখ অরবিটাল ইলেকট্রনস এক্সপিরিয়েন্স দ্য মেকানিক্যাল ফোর্স কজ লরেন্স ফোর্স, এই জিনিসটা কিন্তু বইতে কিন্তু এই জিনিসটা দেয়া নেই, লরেন্স ফোর্সটা কিন্তু আমি পড়ে দেখেছি যে নেই, যার জন্য এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারেনি ঠিকঠাক, বইতে এক্সপ্লেন করতে পারেনি লরেন্স ফোর্সটা। এবার দেখ প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স, দেখ সিম্পল ব্যাপার, প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স মানে কি, দেখ মজাদার ব্যাপার এটাই যে প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্সে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তো ভালো কথা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তো তার জন্য একটা পার্মানেন্ট তার ডাইপোল থাকবে, কিন্তু সমস্যাটা কি, এ তো প্রচুর অ্যাটম রয়েছে, দেখ না এখানে ভর্তি অ্যাটম রয়েছে, তো সব অ্যাটম তো একদিকে নেই, এ তো এদিকে মোমেন্ট, ওর ওদিকে মোমেন্ট, সেদিকে মোমেন্ট, তার মানে তোকে যদি বলে যে প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্সের কি ম্যাগনেটিক প্রপার্টি থাকছে তখন কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ ম্যাগনেটিক প্রপার্টিটা তার একটা ইলেকট্রন হিসাব করলে তা থাকছে, কিন্তু সব ইলেকট্রন একটা অ্যাটমে তো একটা ইলেকট্রন নেই, তো সব হিসাব করলে কিন্তু আর ম্যাগনেটিক প্রপার্টি থাকছে না, তখনই কিন্তু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তোকে দিতে হবে। এবার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে কি হবে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ওগুলোকে সোজা করে দেবে, এই প্রত্যেকটা জিনিসকে সোজা করে দেবে, আমি তোকে দেখাচ্ছি। দেখ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তুই যেই দিবি তখনই কি হবে, ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ দরকার নেই, আমি দিয়েছি তোকে আমি পাঠিয়ে দেবো, এটা ইয়েতে লাগে আর কি, সেটা এখানে মাঝখানে আমি দিয়েছিলাম, দরকার নেই, তোর প্রয়োজন পড়বে না। আমি যেটা তোকে বলছি সেটা হচ্ছে কি না, যেই তুই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিবি তখন সেই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কি করবে না তাকে সোজা করিয়ে দেওয়ার চেষ্টা করবে, এই প্রত্যেকটা ইয়েলোগুলোকে সোজা করে দিয়েছে,
দেখ একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে এরকম করেছিল, তাদেরকে সব সোজা করে দিয়েছে। সোজা করা তুই দুভাবে করতে পারিস, এই সোজা জিনিসটা তুই দুভাবে করতে পারিস। একটা হচ্ছে কি, বাইরে থেকে যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা বাড়িয়ে দিতে পারিস, অথবা তুই টেম্পারেচারটাকেও কমিয়ে দেয়, টেম্পারেচার কমিয়ে দেওয়া হয়েছে, টেম্পারেচারটা কমিয়ে দেওয়া হয়েছে, টেম্পারেচারটা ডিক্রিজ করাতে পারিস। তো টেম্পারেচার কমিয়ে এবং ফিল্ড স্ট্রেংথ বাড়িয়ে তুই যে কোনো ভাবেই হোক না কেন সব এই অ্যারোগুলোকে একই দিকে নিয়ে চলে আসতে পারিস। এবারে এরকম করার পরে এই যে করছিস এটাকে বলে কুরি ল। কুরি ল মানে হচ্ছে যে দুটোর সাথেই টেম্পারেচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল এবং ফিল্ড স্ট্রেংথের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওখানে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ দিয়ে সেটা কুরি ল এর মধ্যে আছে, ওটা খুব একটা আমাদের দরকার নেই। কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে একটা সময় ম্যাগনেটাইজার আর ইনক্রিজ করবে না, ইভেন আফটার দ্য ইনক্রিজ ইন ফিল্ড আর ডিক্রিজ ইন টেম্পারেচার, তাকেই বলে স্যাচুরেশন অফ ম্যাগনেটাইজেশন। যখন সব অ্যারোগুলো একই ডাইরেকশনে চলে এলো তখন তুই চেষ্টা করলেও তার চেঞ্জ হবে না, স্যাচুরেশন হয়ে গেছে, তার কোনো চেঞ্জের কোনো ব্যাপার নেই, একই দিকে ডাইরেকশনে হয়ে যাচ্ছে, তখন প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্সটা স্যাচুরেটেড হয়ে গেল, ব্যাস প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স হয়ে গেল। আর তোকে প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স হয়ে গেল, স্যাচুরেশন, এটা বলে দিয়েছি। আচ্ছা, আর তোকে আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল কি কি হয়। নর্মালি আর কি এরা উইকলি অ্যাট্রাক্টেড হয়, অত বেশি তো ওদের অ্যাট্রাক্টিভ প্রপার্টি থাকে না নর্মালি আর কি, এ ওদিকে ওর মাথা এদিকে সব তো বিভিন্ন বিভিন্ন দিকে থাকে, সেই জন্য এরা উইকলি ম্যাগনেটাইজড হয়, হ্যাঁ, অ্যাক্টস অ্যাজ ভেরি উইক বার ম্যাগনেট হিসাবে কাজ করে, এটা খুব উইক আর কি, ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ দরকার নেই। আর একটা জিনিস তোকে বলে দিচ্ছি, আর 2 মিনিট আমি তোকে সময় নেব। ফেরোম্যাগনেটিজম। ফেরোম্যাগনেটিজম মানে কি? ফেরোম্যাগনেটিজম মানে যার অনেকগুলো করে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। দেখ, ফেরোম্যাগনেটিজম মোর নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, অনেক রকমের আনপেয়ার্ড ইলেকট্রন আছে অনেকগুলো। এবার প্রত্যেকের জন্য তার একটা করে কি হবে না, ধর আয়রনের ধর 4টে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, তো নেট ডাইপোল মোমেন্ট কি ইন্ডিভিজুয়াল অ্যাটমের, সেটা কি হয়ে যাবে না, চারটে অ্যাটম রয়েছে, 4টে ইলেকট্রন রয়েছে তাদের জন্য হবে। এরকম ভাবে যত আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে সকলের জন্য হবে। কিন্তু এই চারটে করে যে আনপেয়ার্ড ইলেকট্রন, এর একটা ডোমেন তৈরি করবে। ডোমেন মানে কি, 4টের এক রকমের, আমি তোকে ছবিতে দেখাচ্ছি। এই দেখ, এই 4টের ডাইরেকশন একই দিকে হয়ে যাবে, এই দেখ এই 4টে একই দিকে হয়ে গেল, আবার আর 4টে আর এক দিকে থাকবে, এরকম ধরনের পরপর হতে থাকবে। দেখ, এই 4টে একই দিকে, তো এই 4টে একই দিকে মানে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন একই দিকে, আবার 4টে অন্য দিকে, আবার 4টে, এইগুলো এই গ্যাপগুলোকে, এগুলোকে বলা হচ্ছে ডোমেন। তো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড না থাকলে এই ডোমেনগুলো সব বিভিন্ন ডাইরেকশনে হয়ে থাকে, কোনো লাভ হবে না, একে অপরকে ক্যান্সেল করে দেবে, ডোমেনগুলো ক্যান্সেল হয়ে যাবে, কোনো তার লাভ নেই। এবারে কি করতে হবে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে হবে। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে কি হবে, এই দেখ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাপ্লাই করলে এই ডোমেনগুলোকে সবাইকে একই ডাইরেকশনে নিয়ে আসার চেষ্টা করবে। দেখ, এটাকে নিয়ে চলে এলো 3টেকে, আবার বাকিগুলোকে আস্তে আস্তে চেঞ্জ করবে। যত তুই ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বাড়াবি তত কিন্তু তাকে চেঞ্জ করতে থাকবে। উইক থাকলে ভালো হবে না, আস্তে আস্তে স্ট্রং করছে, দেখ ডান দিকে দেখ, এই দিকে তাকা, এখান টাকা, দেখ স্ট্রং করছে, দেখ দেখ আস্তে আস্তে তোর ডোমেনগুলো একই ডাইরেকশনে হয়ে যাচ্ছে, এরকম ডোমেনগুলো একই ডাইরেকশনে হয়ে যাচ্ছে। এরকম ধরনের সাবস্ট্যান্সকে বলে, তাদের মোর দ্যান ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাদেরকে বলে ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স, সেটার কথা বললাম। এবং আলটিমেটলি তারাও কিন্তু ম্যাগনেটিক প্রপার্টি শো করতে শুরু করবে। তো সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে, সে যেই হোক না কেন, বাইরে থেকে তুমি যদি না ম্যাগনেটিক ফিল্ড দাও, তাহলে তার মধ্যে যতই আনপেয়ার্ড ইলেকট্রন থাকুক না কেন, তার কোনো ম্যাগনেটিক প্রপার্টি থাকবে না। আমি তোকে এই কথাটা বলছি, তুই যে কোনো স্যারকে জিজ্ঞাসা করবি, এসব বইতে লেখা আছে যা, এসব উল্টো পাল্টা লেখা রয়েছে। আনপেয়ার্ড ইলেকট্রন থাকলেই তার ম্যাগনেটিক প্রপার্টি থাকবে এরকম নয়। আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে ম্যাগনেটিক প্রপার্টি কি করে থাকবে? সেই আনপেয়ার্ড ইলেকট্রনগুলো, যত আনপেয়ার্ড ইলেকট্রন আছে সব কি একই ডাইরেকশনে রয়েছে? আমি একই ডাইরেকশনে নেই, তো ন্যাচারালি হবে না। তো এই পর্যন্ত আমি বললাম সলিড স্টেট কেমিস্ট্রিতে আমি টোটাল জিনিসটা ডিসকাস করলাম, পিডিএফ পাঠিয়ে দেবো। এর নিউমেরিক্যাল প্রবলেম আছে, আমি করাবো, নিউমেরিক্যাল প্রবলেম করাবো এবং
সাথে আমরা ডি অ্যান্ড এফ ব্লক যেটা আছে সেই ডি অ্যান্ড এফ ব্লক পড়াতে শুরু করব নেক্সট ক্লাসে। এই পর্যন্ত আমি বললাম যারা ক্লাসে জয়েন করেছিস তারা নিটের ক্লাসে 1 নভেম্বর ওদিনকারই আমরা স্ট্র্যাটেজি বলবো কিভাবে পড়াটা হবে সেভাবে বলবো। অবশ্যই এই ক্লাস মিস করবি না যারা নিটের ক্লাসে জয়েন করেছিস। এখান থেকে যারা আছে আরো অনেক স্টুডেন্ট আছে, 20 জনের মতো স্টুডেন্ট আছে, তো তারা সবাই কিন্তু অবশ্যই ওই দিনকার ক্লাসে থাকবে। আজকে এই পর্যন্ত থাকলো। প্রতিম কি বলছি? হ্যাঁ কি বলছিস? স্যার ফেরোম্যাগনেটিজমে আপনি বললেন না যে আনপেয়ার্ড গুলো ডোমেইন ফর্ম করছে, তো ডোমেইনের মতন অ্যালাইন করছে কি করে বুঝলাম না। ডোমেন গুলো হচ্ছে এই বাঞ্চ গুলো মিলিয়ে হচ্ছে ডোমেন। এই 3টে বা 4টে 5টা এই বাঞ্চ গুলো কে বলে ডোমেন। এই দেখ ডাইপোল মোমেন্টস ইন সেম ডাইরেকশন ইজ কল্ড ডোমেন। এবারে নর্মালি তো ওগুলো একই ডাইরেকশনে থাকবে না, স্বাভাবিক ব্যাপার। বিভিন্ন ইলেকট্রন তো রোটেট করছে, তাদের তো ডাইরেকশনও আলাদা হচ্ছে। এবারে যখন তুই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছিস ডোমেনগুলো একই দিকে থাকে। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ইউজ না করলে কিন্তু ডোমেনগুলো একই ডাইরেকশনে হওয়ার চান্স নেই। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ইউজ করতে হবে, সে যে কোনো অ্যাটমের ক্ষেত্রে হোক। অ্যাটম একটা অ্যাটম থাকে এক জায়গার সিস্টেমে, কি একটা অ্যাটম থাকে? অনেক অ্যাটম থাকে, অনেক অ্যাটমের মধ্যে অনেক ইলেকট্রন আছে। সেই অনেক ইলেকট্রন তাদের ডাইরেকশনও ডিফারেন্ট হতে পারে, ডিফারেন্ট অ্যাক্সিস বরাবর রোটেট করছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। ডোমেনগুলো অটোমেটিক্যালি ডিফারেন্ট দিকে হয়ে যাচ্ছে। তো আমরা টেম্পারেচার কমিয়ে এবং এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বাড়িয়ে আমরা করতে পারি। ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স, প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স, ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্স সবের ক্ষেত্রে এরকমভাবে হয়। 3টে মেন সাবস্ট্যান্সের কথা আমি তোকে বললাম যেটা আমাদের সিলেবাস আছে। হ্যাঁ স্যার ফেরি ম্যাগনেটিজমটা একবার বলবেন? হ্যাঁ ফেরি ম্যাগনেটিজম কি? ফেরি ম্যাগনেটিজম ফেরি ম্যাগনেটিজম হচ্ছে যে এই যে ফেরোম্যাগনেটিজম আমাদের নেই সিলেবাসে, যাকে জিজ্ঞাসা করেছি যখন তখন বলছি। ফেরি ম্যাগনেটিজম হচ্ছে কি না, এই যে ডোমেনগুলো যেগুলো আছে এই ডোমেনের মধ্যে আমরা সবগুলোকে এরকম একই ডাইরেকশনে নিয়ে আসতে পারলাম। এই 4টে এরকম একই ডাইরেকশনে, এখানে 4টে একই ডাইরেকশনে আছে, কিন্তু ওখানে কি হবে না ফেরি ম্যাগনেটিজমে এরকম এখানে পেয়ার থাকবে, আবার একটা দুটো এরকম থাকবে। তাহলে এই পার্টটার কোনো ম্যাগনেটিক প্রপার্টি থাকবে না, এই দুটোর জন্য থাকবে। মানে ফেরত চাইতে কিছুটা কম হবে, ফেরত চাইতে ফেরি কিছুটা ম্যাগনেটিক মোমেন্টটা কম হবে। ডোমেনের মধ্যে আবার কিছুটা পেয়ার হয়ে যাবে, উল্টো দিকে হয়ে যাবে। এরকম যদি হয়, এরকম যদি সাবস্ট্যান্স হয়, সেটা সব সাবস্ট্যান্সের ক্ষেত্রে হয় না, বিশেষ বিশেষ কিছু সাবস্ট্যান্সের ক্ষেত্রে হয় সেটা। ঠিক আছে, আজকে পর্যন্ত থাকলো। পরের দিনকার আমরা এর পরের জিনিস নিয়ে আলোচনা করব, বললাম যেগুলো। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে। থ্যাংক ইউ সবাইকে। শুভ বিজয় জানানো হয়নি আমার, তো শুভ বিজয় এবছর ভার্চুয়ালি জানাতে হলো। তো সবাইকে শুভ বিজয়। কেউ তো তাদেরকেও সবাইকে শুভ বিজয়। থ্যাংক ইউ ভেরি মাচ।
হ্যাঁ